আল্লাহি ওবারাকাত। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। এবং আজকের এই মুহূর্তের একটি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য, এটা নিয়ে আজকের আমরা কথা বলবো। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সকল বিষয় নিয়েই সমসাময়িক এই মুহূর্তে যা যা কিছু ঘটেছে আজকের দিনে সব কিছু নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব। বিশেষ করে ওবায়দুল কাদের যেটা বলেছেন যে কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখল হয়ে যেত, এই বিষয়টা নিয়েই আজকের আমরা কথা বলার চেষ্টা করব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা সংযুক্ত হচ্ছেন হবেন দেখবেন, আপনাদের সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের যেই আশঙ্কার কথাটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশের এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটা ইতিমধ্যেই শ্রীলঙ্কা হয়ে গিয়েছে। এই কথাটা এতদিন কেউ আমরা যখন বলেছি তখন মনে হয়েছে বিরোধী মতের মানুষ, হ্যাঁ, যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তারা তো বলবেই। কিন্তু আজকের ওবায়দুল কাদের নিজে প্রমাণ করে দিলেন যে তারা বেসিক্যালি শ্রীলঙ্কা হয়ে গিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা হয়েছে, মানে শ্রীলঙ্কা তো এখন একটা নিকনেম হয়ে গিয়েছে। মানে শ্রীলঙ্কা একটা দেশের নাম, কিন্তু শ্রীলঙ্কা এখন একটা কেউ, মানে জয় বাংলা হয়ে গেলে যেমন হয় ওই রকম একটা নাম আর কি। জয় বাংলাও একটা স্লোগান, আবার জয় বাংলা মানে শেষ হয়ে যাওয়া। শ্রীলঙ্কাও একটা নাম, কান্ট্রির নাম, আবার শ্রীলঙ্কা মানে আপনার কিছু নাই, মানে পতন হওয়া, এরকম একটা সাংকেতিক চিহ্ন। তো যে কারণে সবাই বলছে যে শ্রীলঙ্কা হয়ে যাবে। তো এই ওবায়দুল কাদেরদের জানা উচিত যে শ্রীলঙ্কা কেন হয়েছিল, শ্রীলঙ্কার এই বিপ্লব কেন হয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবন কেন মানুষ দখল করেছিল। শ্রীলঙ্কার রাষ্ট্রে যখন মানুষ অর্থনৈতিক, সামাজিক সকল জায়গায় তারা মূল্যবোধ হারিয়ে ফেলেছিল, তাদের সব জায়গায় অভাব অনটন শুরু হয়েছিল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাণিজ্য সব কিছুতে তারা বৈষম্যের শিকার, তাদের একটি পরিবারের নিয়ন্ত্রণে সব, ওই রাজা পাকসে পরিবার ছাড়া আর কিছুই নাই, এরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করেছে, শ্রীলঙ্কার সমগ্র মানুষ তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং তাদেরকে একেবারে জাঙ্গিয়া প্যান্ট খুইলা তারপরে শাস্তি দিয়ে দিছে। মানে তাদের যে রাষ্ট্রীয় ভবন সেখান থেকে বিতাড়িত করছে, সুইমিং পুলে মানুষ গোসল করছে, তারপরে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে এবং নিউলি তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে হয়েছে। আজকের ওবায়দুল কাদের বলছেন যে বাংলাদেশে এরকম একটা সম্ভাবনা ছিল গণভবনকে শ্রীলঙ্কা বানিয়ে দিতে। তাহলে কাদের সাহেব, তুমি আমাকে বলো কেন এরকম সম্ভাবনা বাংলাদেশে ছিল, এইটা তুমি বিশ্বাস করছো? তোমার কাছে কি তথ্য আছে যে তুমি কেন বিশ্বাস করলা যে গণভবনটা শ্রীলঙ্কা হয়ে যেতে চেয়েছে? শ্রীলঙ্কায় যারা বিপ্লব করেছে তারা কি সন্ত্রাসী, না তারা সাধারণ মানুষ? নিশ্চয়ই আপনি স্বীকার করবেন শ্রীলঙ্কায় যারা বিপ্লব করেছে তারা সবাই সাধারণ মানুষ, তারা সবাই গণতন্ত্রের পক্ষে, তারা সবাই মানুষের পক্ষে, রাইট? তাহলে ওবায়দুল কাদের যখন বলছে শঙ্কা প্রকাশ করে যে বাংলাদেশে শ্রীলঙ্কা হওয়ার মতো পরিস্থিতি ছিল, তাহলে কাদেরকেই বলতে হবে যে বাংলাদেশে তাহলে এই শ্রীলঙ্কা হওয়ার মতো পরিস্থিতি আপনার শেখ হাসিনা করেছে কিনা, আপনি করেছেন কিনা, সেটা জাতির কাছে প্রকাশ করেন। এই দেশে যদি আপনার গণভবন শ্রীলঙ্কা হইতো, কোন সুস্থ সুন্দর কান্ট্রিতে কি এই ধরনের কাজ হয়? যেই দেশে মানুষ খেতে পারে, যেই দেশে মানুষ চাকরি পায়, যেই দেশের মানুষ আইন কানুন মানে, যেই দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ আছে, সেখানে কি বারবার এরকম শ্রীলঙ্কা হবে? শ্রীলঙ্কার মতো ঘরবাড়ি দখল করে তারপর রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে নামাবে? মোটেই না। বাংলাদেশে তোমরা যে বলছো যে গণভবন শ্রীলঙ্কা হওয়া ধরছিল, আল্লাহ বাঁচাইছে কারণ তুমি কারফিউ দিছ। তার মানে কি দাঁড়ালো? তোমার এইখানের সংখ্যাগরিষ্ঠ জনগণ তোমাদেরকে শ্রীলঙ্কা বানানোর জন্য বৈশা রয়েছে, কিন্তু কপাল পোড়া বাঙালি যে আজও এখন পর্যন্ত তোমাদেরকে শ্রীলঙ্কা বানাইতে পারে নাই। তোমার এই অস্ত্র, তোমার এই মানুষের উপরে জুলুম, যেটা শ্রীলঙ্কায় রাজাপাকসেও করে নাই, যেটা তুমি করছো। শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছে, সবাই যখন আন্দোলন করে রাজার ভবন পর্যন্ত দখল করছে, রাজা সেখান থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তোমার মানুষের গায়ে অস্ত্র তোলে নাই, অস্ত্র তোলে নাই। তোমার মতো অস্ত্র তুললে হয়তো তিনি আরো কিছুদিন থাকতে পারতেন,
কিন্তু তিনি অস্ত্র না তুলে জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, সম্মান দেখিয়ে বের হয়ে তারপরে তারা সেখান থেকে কোথায় গিয়েছে? বিদেশে চলে গিয়েছে। রাষ্ট্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল, রাষ্ট্রের প্রতি তাদের সম্মান বোধ ছিল। আর তুমি ওবায়দুল কাদের আজকে বলছো, এই যে বাংলাদেশের নিউজ পেপার প্রথম আলোর নিউজ থেকে আপনাদেরকে বলছি, এই যে দেখেন, ওবায়দুল কাদের বলছে কারফিউ না দিলে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কা গণভবন হয়ে যেত। তো আমার দেশের গণভবনতে শ্রীলঙ্কা বানানোর জন্যই তো বাংলার জনগণ প্রস্তুত। এই গণভবন থেকে তো বাংলাদেশের মানুষের কোনো কথা হয় না। এই গণভবন থেকে তো বাংলাদেশের মানুষের মুক্তির কথা হয় না। এই গণভবনে তো মানুষকে এখন হত্যা করা হয়, নির্যাতন করা হয়। এই গণভবনের শেখ হাসিনার নির্দেশে সমগ্র বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন চালানো হয়েছে। আজকের তোমরা এখানে মানুষদেরকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, গুম করে, খুন করে তারপরে স্টেটমেন্ট বের করো। তোমাদের মতো এত পৈশাচিক রাষ্ট্র ব্যবস্থাপনা পৃথিবীতে আর কোথাও আছে কিনা? ওবায়দুল কাদেরের এই আশা সত্য হবে। ওবায়দুল কাদের যে শঙ্কা প্রকাশ করছেন যে গণভবন শ্রীলঙ্কা হয়ে যেত, আমরা কারফিউ দিছি তাই হয় নাই, কারফিউ কিয়ামত পর্যন্ত দিয়ে রাখতে পারবা না। যারা মনে করেন ছাত্র আন্দোলন শেষ, আন্দোলন শুধু এই যে ছাত্র আন্দোলন হবে এইটাও আপনার কাছে জানা ছিল না, সেই ছাত্র আন্দোলন আপনি জানতেন না, সেইটা এসে বাংলাদেশের ইতিহাস তৈরি করে আওয়ামী লীগের ভিতে কলিজায় ধাক্কা লেগে দিয়ে গিয়েছে, ওদের হৃদয়টাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গিয়েছে। এমন কিছু আসবে যা কিছুতে ওরা যেটা কল্পনা করছে তার চেয়েও ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে অবশ্যই হবে ইনশাআল্লাহ। অতএব কোন আন্দোলন প্রত্যাহার কিংবা কাউকে চাপ সৃষ্টি করে তুমি যা কিছু বক্তব্য দিলে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বাস্তব সত্য ফুটে উঠবে না। মানুষকে জেলের মধ্যে নিয়ে গুলি করে, হত্যা করে, নির্যাতন করে শুধু ক্ষমতায় থাকার জন্যই একটা পৈশাচিক শাসক ব্যবস্থার নাম আওয়ামী লীগ। ওদের প্রশাসনের কিছু দালাল ছাড়া সমগ্র রাষ্ট্র তাদের বিরুদ্ধে হয়ে গিয়েছে। এখন তোমরা এটাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বন্ধ করতে চাও, সেই সুযোগ বাংলাদেশের জনগণ তোমাদেরকে দেবে না। আমি বিশ্বাস করি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ সবাই বুঝে গিয়েছে গণভবন যে কোনো দিন শ্রীলঙ্কার রাজাপাক্সের ভবনে পরিণত হবে। আর এটা হবেই হবে, হবে। যদি ক্ষমতা না ছাড়ো এটা বাংলাদেশের জনগণ করবে। করার মতো পরিস্থিতি তুমি এখন বাংলাদেশে তৈরি করে দিয়েছ। এতদিন ঠান্ডা ছিল পরিবেশ, নির্বাচনের পরেও মানুষ চুপচাপ ছিল, মনে করেছে শেখ হাসিনা যা করছে করুক। কিন্তু যখন আমার ভাইয়ের রক্ত খেয়েছিস, শিশুদেরকে হত্যা করেছিস, নিজেরা মানুষদেরকে গুম করেছিস, আইন আদালতের বিভিন্ন চাপ সৃষ্টি করে সমন্বয়কদেরকে ডেকে নিয়ে জুলুম করে, নির্যাতন করে, রিমান্ডে নিয়ে তারপরে স্টেটমেন্ট দিয়াচ্ছিস লিখে দিয়ে, তখন তোদের এই দেনা আরো লম্বা হতে থাকলো। তখন এই সকল পাপের ভার দিয়েই তোদেরকে ক্ষমতাচ্যুত করা হবে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা ইনশাআল্লাহ। অতএব যেই ওবায়দুল কাদের ভাবছেন যে আমার শ্রীলঙ্কা মনে হয় হবে না গণভবন, এতদিনে হয়তো হয়ে যাইতো, এই ভয়তে ছিলেন, শ্রীলঙ্কা আপনার গণভবনও হবে, আপনার ভবনও হবে, এই বঙ্গভবন সহ বাংলাদেশের যত যারা অন্যায় আচরণের সাক্ষী দিয়ে থাকবে প্রত্যেক জায়গাটাই বাংলার জনগণ দখল দিয়ে বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। না হয় যদি ভয় না থাকতো, দেখেন ভয় না থাকলে এই কথা বলতে পারে? বলছে ওবায়দুল কাদের, আজকের নিউজ প্রথম আলো, আপনাদেরকে বারবার দেখাচ্ছি, অনেকে নতুন যুক্ত হচ্ছেন, দেখেন স্ক্রিনশট রাখেন, নিজেরা ঢোকেন। তিনি বলছেন কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের। কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের চাচা, ব্যাগ রেডি করেন, বস্তা রেডি করেন, পিঠ রেডি করেন,
যেই পরিমাণ রক্ত ঝরিয়েছেন, এখন শ্রীলঙ্কা নয় তার চেয়েও ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। আমরা এই সমন্বয়কদেরকে চিনতাম না। যারা এই আন্দোলন করেছে তাদেরকে কেউ 15 তারিখের আগে, জুলাই মাসের 15 তারিখের আগে কেউ এরকম চিনত না। 1 তারিখ থেকে তারা আন্দোলন করেছে, 2-1 জনকে আমরা চিনতাম। আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনেছে। তারা মানুষের সত্য কথা বলতে পেরেছে বিদায় তাদেরকে এদেশের জনগণ অ্যাকসেপ্ট করে তার আন্দোলনকে সমর্থন জানিয়েছে, বিশ্বব্যাপী এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে। কিন্তু এর মানে এই নয় আমাদের আন্দোলন এখন একটা। আমাদের আন্দোলন অলরেডি এটা এখন এক দফায় রূপান্তরিত হয়েছে। অতএব ছাত্রদের আন্দোলন কি চলবে? ডিবির হারুন ভাত খাওয়াইয়া, কাগজে লেখাইয়া তুমি কি করবা, দিস ইজ নট আওয়ার ইস্যু। আমাদের ইস্যু হচ্ছে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অতএব এই দেশ স্বাধীন, ছাত্র করবে, ছাত্র সাথে থাকবে, কিন্তু এদেশের বাকি মানুষ তো আর বসে থাকবে না। যাদেরকে জুলুম করে রিমান্ডে নিয়ে মুসলেখা দিয়ে কাগজ বের করেছ, ওরা বের হয়ে আসুক, ওরাই তোদের কথা বলবে। আজ হোক কাল হোক বলবে তো, ওরাই বলবে কি কি গোপন চুক্তি হয়েছে, কি মানসিক নির্যাতন করা হয়েছে, কি ভয় দেখানো হয়েছে। বাংলাদেশের মানুষ জানে যে দেশের আইন আদালত কিভাবে চলে। এদেশের সবকিছু যে শেখ হাসিনার নির্দেশনায় একটা পাষণ্ড অগণতান্ত্রিক সরকার চলে, সেটা সবাই জানে। কে না জানে? এই হারুন কে না জানে? হারুন মনে করছে যে ওর কথা সবাই বিশ্বাস করবে। বাংলাদেশের জনগণকে এত বোকা মনে করবে না। তোমার ওবায়দুল কাদেরের কথাই সত্য যে এই দেশ শ্রীলঙ্কা হয়ে যেত, গণভবনে ঢুকতো। হ্যাঁ, গণভবনে ঢুকতো। এই দেশের এক শিক্ষার্থীরা বসে গেলে অন্য আর এক শিক্ষার্থীরা জেগে উঠবে। এই দেশের একটি দল বসে গেলে আরেকটি জায়গা থেকে অন্য কিছু জেগে উঠবে। তারপরেও এই ফেসিবাদের বিরুদ্ধে মানুষ লড়াই করবে। এখন আর এই ফেসিবাদের লড়াইটা বিএনপি জামাতের লড়াই নাই। এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা আমার আপনার একক লড়াই নাই। আপনাকে বুঝতে হবে, এখন বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠছে। শুধু এই মানুষগুলো সাহস নিয়ে আমাদের সামনে এগিয়ে আসলেই এদের পতন নিশ্চিত। এই যাদেরকে দিয়ে স্ক্রিপ্ট পড়ানো হয়েছে, ডু ইউ থিঙ্ক ইজ ইট ট্রু? একটা শব্দ পর্যন্ত ওদের লেখা না, এটা তো বোঝাই যায়। ওদেরকে বহু চাপ দিয়েছে, ওদেরকে হয়তো আরো অনেক কিছু লিখে দিয়েছে। ওরা বলেছে আর কিচ্ছু পারবো না, সর্বোচ্চ বলতে এতটুকু পারবো। কিন্তু আন্দোলন এখন আর ওদের হাতেও থাকবে না। এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রজ্বলিত হবে আগুনের অগ্নিশিখা দিয়ে, বাংলার মানুষের মুক্তি করার জন্য। ওই যে শেখ হাসিনার অগ্নিশিখায় আপনার ফুল দেন, ওই অগ্নিশিখা নয়, হৃদয়ে থেকে জ্বলা স্পিরিট, সেই স্পিরিট দিয়ে বাংলার জনগণের মুক্তির অগ্নিশিখা জ্বলে উঠবে সমগ্র ক্যাম্পাসে, পাড়ায়, মহল্লায়, বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের প্রত্যেকটি জনপদে। আর সেটা হবে শেখ হাসিনার বিদায়ের জন্য। আমি শেখ হাসিনার সব দোয়া কবুল হোক সেজন্য দোয়া করি না, কিন্তু আমি শেখ হাসিনার সাথে আজকে একটা জায়গায় একমত। আপনারা খুশি হবেন কিনা জানি না, আমি ভীষণ খুশি। আমি শেখ হাসিনার উপরে খুব খুশি। আজকের একটা দিনে আপনাদেরকে সুযোগ থাকলে দেখাবো। শেখ হাসিনার কার্যক্রম আল্লাহর দরবারে কবুল হোক, এই জন্য আমি ডক্টর ফয়জুলও দোয়া করে গেলাম। এটা আপনাদেরকে একটু দেখাই। সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। আমি এই শেখ হাসিনার এই দোয়াটা কবুল হওয়ার জন্য দোয়া করছি। আপনারা সবাই বলেন আমিন, লেখেন সবাই আমিন। আমি একমাত্র শেখ হাসিনার এই দোয়াটা কবুল হওয়ার জন্য বলছি। সমগ্র বাংলাদেশের মানুষকে বলছি, আজকের শেখ হাসিনার দোয়াটা যেন আল্লাহ কবুল করে। শেখ হাসিনা আজকে বলছে এই সমস্ত জালেম, এই সমস্ত খুনি, এদেরকে যেন আল্লাহ বিচার করে। তাহলে শেখ হাসিনা তো জানে, মুখ ফটকে বের হয়ে গেছে কে কাকে খুন করেছে বাংলাদেশে। শেখ হাসিনা তো জানে, কিন্তু আল্লাহ ওর মুখ থেকে বের করে দিয়ে ওর দোয়াটাই আল্লাহ আজকে কবুল করবে। যদি ওর দোয়া জিন্দেগিতে কবুল না হয়, আজকের দোয়াটা কবুল হোক। আজকে শেখ হাসিনা নিজে বলছে যে এই সমস্ত জালেম,
এই সমস্ত খুনিদের থেকে যেন আল্লাহ রেহাই করে, সেই জন্য দোয়া তিনি নিজে করেছেন। তাদেরকে যেন আল্লাহ মাফ না করে, তাদের জন্য বরদোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, তুমি তোমার নিজের জন্য বরদোয়া করেছো, আল্লাহ তোমার এই দোয়া কবুল করুক। তুমি মানুষ মেরেছো, জালেম বলেছো যাদেরকে, তুমিই তো সেই জালেম। তুমি যাদেরকে খুনি বলেছো আল্লাহর কাছে যে আল্লাহ এই খুনিদের বিচার করো, খুনি তো তুমি। তোমার হুকুমেই আজকের বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষগুলো খুন হয়েছে, শেষ হয়ে গিয়েছে। অতএব এই খুনি হাসিনার এই একটা দোয়া কবুলের জন্য আমি আজকের আপনাদের কাছে দোয়া চাই। সব দোয়া কবুল হওয়ার দরকার নাই, আজকের দোয়াটা কবুল হওয়া অনেক ইম্পর্টেন্ট। আমি কেন বলছি ওবায়দুল কাদেরের এই সংখ্যা কেন সত্য হবে, এটা আমি এজন্যই বলছি, যত বড় লৌহ মানব হও না কেন, কোন রাজার ইতিহাস নাই যে তারা সকল এই অনৈতিক কর্মকাণ্ড করে কিয়ামত পর্যন্ত টেকবে। শেখ হাসিনা প্রতিদিন ভুল বৃদ্ধি করছে, ভুল একটার পর একটা ভুল বাড়াচ্ছে, প্রতিদিন তার সময় গড়িয়ে আসছে, প্রতিটা দিন তার জনগণের সাথে প্রহসন করছে, মিথ্যাবাদী অপরাজনীতি করছে। আজকের শেখ হাসিনা নিজেই দোয়া করে, আল্লাহ খুনিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। ভেরি গুড। শেখ হাসিনাকে বলতে চাই, ঘুমানোর আগে তওবা পরে ঘুমান। আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এই দোয়া কবুল হয়ে বসলে যত নির্যাতিত নিপীড়িত খুন খারাপি করেছেন সেই মানুষগুলোর শহীদের রক্তের বিনিময়ে আপনার জন্য আল্লাহ যদি বিচার করে, তাহলে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার এই দোয়া আজকের এই শিশুরা করছে। যেই শিশুটা দেয়ালের মধ্যে লেগেছিল, পুলিশকে আঙ্কেল বলেছে, চাচা বলেছে, বাপ বলেছে, তারা দোয়া করেছে। তারা বলেছে আমাকে একটু মুক্তি দাও, কিন্তু তুমি তোমার পাষণ্ড পুলিশ, তোমার পাষণ্ড এই বর্তমান প্রজন্মের যাদেরকে তোমরা নিয়োগ দিয়েছো, তারা তাদেরকে রক্ষা করে নাই। এই ছেলেটার কি অপরাধ বলেন? 17 বছরের একটা ছেলেকে গরুর রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, ও জানেও না যে ওর ভবিষ্যৎ কি, ওর কোথায় নিয়ে যাচ্ছে। এটা কি দেশ? এটা কি মাতৃভূমি? আজকের এভাবে করেই তারা যখন করছে, তখনই এই কাদেরের মনে সন্দেহ ঢুকছে যে কারফিউ না দিলে শ্রীলঙ্কা হয়ে যেত। দাদা, কারফিউ না দিলে শ্রীলঙ্কা হয়ে যেত। বাংলার জনগণ এইবারও আর্মির প্রতি সম্মান দেখিয়েছে, বিভিন্ন বাহিনীর প্রতি সম্মান দেখিয়েছে। এইবার যখন নামবে আর সম্মান আর কিছু থাকবে না, বাংলার জনগণ বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরবে। আর কত মারবি মার। এখন মানুষ আরো ডেঞ্জারাস হয়ে গিয়েছে। মানুষ এখন আর কোনোভাবে মনে করে না যে এই সরকার এইভাবে থাকবে। দেখেন, দেয়ালে দেয়ালে লেখনি শুরু হয়ে গিয়েছে, প্রতিবাদ শুরু হয়েছে সমগ্র দেয়ালে। শিক্ষার্থীরা লেখছে, বাংলাদেশের জনগণ লিখছে। এই লেখার মধ্য দিয়ে প্রতিবাদ অব্যাহত আছে। পুলিশের সামনে পুলিশের বিরুদ্ধে লিখছে। আজকের শিক্ষার্থীদের এই দাবিগুলো সমগ্র দেয়ালে দেয়ালে চষে গিয়েছে। তারা বলছে 52 দেখিনি, 24 দেখেছি। তার মানে এই 24 পাকিস্তানের বর্বরতাকেও হার মানিয়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ লাইভ ওরা সব বন্ধ করেছে, ফেসবুক নাই, কিচ্ছু নাই। আপনারা সবাই একজনে 100, 550 শেয়ার করে তারপরে কথা শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বলে, কত বড় মিথ্যাবাদী, 147 না 43 জন মানুষ মারা গেছে। 147 জন মানুষ মারছো, তুমি ইন্টারনেট বন্ধ করিয়া পাগল বুঝাও? বাংলাদেশের জনগণকে বোকা পাইছো? সমগ্র দেশ 10 দিন পর্যন্ত ইন্টারনেট নাই, কানেক্টিভিটি নাই। 147 জনের জন্য না 1047 জনের জন্য, না 1400 মানুষ মারার জন্য, না তারও বেশি? মানুষগুলোকে গণহারে কবর দেওয়া হয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামে, এখনো হসপিটালের মর্গে পড়ে আছে, রাস্তায় রাস্তায় পড়ে আছে।
একমাত্র সময় টিভি ছাড়া কাউকে ওরা সাথে ঢুকতে দেয় নাই। এই খুনের সাথে সরকার, শেখ হাসিনা এবং প্রশাসন সাথে সময় টিভিও জড়িত। আপনাদেরকে কথা বলতে হবে, ওদের মুখ সম্বোধন করতে হবে। ওরা জানে কতগুলো খুন হয়েছে, ওদের চোখের সামনে, ওদের ক্যামেরার সামনে খুন করা হয়েছে। এখন বলো শ্রীলঙ্কা হয়ে যাবে, আরে শ্রীলঙ্কা তো হয়ে গেছে। শ্রীলঙ্কা শুধু হয় নাই, তার চেয়েও ভয়ানক শ্রীলঙ্কার বাংলার জনগণ হবে। অপেক্ষা করো কাদের দাদা, কাদের চাচা, অপেক্ষা করো। তোমরা এত ভয় পেয়েছ, দিকবিদিক হয়ে গিয়েছ, পাগলের মতো হয়ে গিয়েছ, যে কারণে মেট্রো রেলে দৌড়াচ্ছ, ওই এদিকে দৌড়াচ্ছ, বিটিভিতে দৌড়াচ্ছ, এর ডাকতেছ, সাইদের বাড়িতে থ্রেট দিয়ে তারপরে তাদেরকে এনেছো। অনেক খুনি যাদেরকে আজকে কি বলে শহীদ হয়েছে, পরিবারগুলোকে চাপ সৃষ্টি করে তারপর গণভবনে এনে মিষ্টি খাওয়াচ্ছ। কত বড়, মানে কত বড় ধৃষ্টতা! আমার বুকে গুলি চালিয়ে আবার আমাকে মিষ্টি খাওয়ায়, আমাকে দাওয়াত দিয়ে আনে, আমার ভাইকে মেরে, আমার বোনকে মেরে, আমার বাবা মাকে আবার তুলে নিয়ে যে তোর মেরেছি মেরেছি, এখন তুই আরো মিষ্টিও খাবি, তোর মুখে ঢুকা। এই হচ্ছে আওয়ামী লীগ, যাদের নির্দয় নির্দয় হৃদয়, জাহেল হৃদয়, ওর বুকের ভিতরে একটু কাঁপেও না। মানুষ একজন মারা গেলে অন্তত 40 দিন তো মানুষের শোক থাকে, ওরা শোক পর্যন্ত পালন করতে দেয় না। কত বড় গণতন্ত্র চর্চা চলতেছে! বেহায়ার দল, বেহায়ার গোষ্ঠী, সব মানে আন্দোলনের যত নেতা সবাইকে বাসা দিয়ে ডাইকে ডাইকে হসপিটাল দিয়ে লঙ্গি পড়তে দেয় না। এই যে নাহিদকে সব টাইনে নিয়ে ঢুকেই নিয়ে গেছে ডিবি অফিসে। ডিবি অফিসে এই 3 দিন পর্যন্ত জুলুম কইরা, নির্যাতন কইরা, প্রাইভেট পড়াইয়া, বাধ্য করাইয়া, এখন আবার কাগজ পড়ে শোনায় আন্দোলন। আরে তোমার এই জন্য তো বাংলাদেশের জনগণ বন্ধ থাকবে না। এই যে মানুষ মেরেছিস, এখন তো আন্দোলন শুরু হবে এই মানুষ মারার জন্য আন্দোলন। আমার রক্তের হিসাব দিবি, প্রত্যেকটা রক্ত কণার হিসাব দিবি তুই শেখ হাসিনা, তোকে দিতেই হবে। মানুষের সাথে চরমভাবে প্রতারণা করে ক্ষমতায় থাকার স্বাদ ইনশাআল্লাহ দেশের জনগণ দিবে না, দিতে পারে না। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা কোনো সভ্য সমাজের কাজ নয়। আপনার কাছে কি মনে হয়, একটা 17 বছরের শিশু, তাকে কি বাংলাদেশের পক্ষ থেকে রিমান্ডে নেওয়া যায়? রিমান্ডে নেওয়ার কোনো বৈধতা যে দিয়েছে, যেই লোক তার এই রিমান্ড মঞ্জুর করতে গিয়েছে, এই ছেলেটার, সে কি মানুষ না অমানুষ? বলেন বলেন, আপনি বলেন যে একটা নিষ্পাপ শিশু, তার তো কোনো পাপই দেখছি না, তাকে আপনি কিভাবে রিমান্ডে নেন? এই যে 7 দিন পর্যন্ত ছাত্র শিবিরের একটা সাবেক সভাপতি, এই হাফেজ রাশেদ, এত ভদ্র সজ্জন একটা ছেলে, 8 দিন পর্যন্ত গুম রাখার পরে আজকে বলে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, এই বলে গ্রেপ্তার করছে। আজকে সমগ্র মানুষের কাছ থেকে ফেসবুক, ইউটিউব সব উঠাই দিছে, শুধু পলকের ফেসবুক চলে। এই যে শিশু, 4টা শিশু দেখেন, ওরা কি কোনো রাজনীতির কিছু বোঝে? ওরা কি না বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ? কেন তাদেরকে তোর এই গুলির বিনিময়ে হত্যা হতে হলো? জবাব কি দিবি? জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। মিথ্যা বলে পার পাওয়ার কোনো রাস্তা নাই। এখন তোমরা খয়রাত লেগেছে বিদায় বিভিন্ন ধরনের সুর পাল্টানো শুরু করেছো। এই সুর বাংলাদেশের জনগণ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ওদের সুরে পারবেন না, পড়ছেন তো ধ্বংস হয়ে যাবেন। ওরা আপনার সাথে এখন আদর যত্ন করবে, ভাই রেমিটেন্স পাঠাও, প্রণোদনা দিচ্ছি, টাকা দিচ্ছি 10%, 20%, অমুক তমুক, পাগল হয়ে গিয়েছে। একটা কথা শুনবেন না। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না, কেউ না, বিকাশেও না, কোনো ওয়েতে না, গোপন আর প্রকাশ্যে নাই, কোনোভাবে পাঠাবেন না। আর এই দালাল টিভি গুলোকে, এক ভাই লিখেছেন আনসাবস্ক্রাইব করেন, ওরে একেবারে, এটা তো ফরজ। একটা মানুষের মৃত্যুর নিউজ এই টিভি চ্যানেলে দেখায়,
দেখিয়েছে বলেন? এই যে গত কয়েকদিন গণহত্যা হয়েছে, দেখিয়েছে? দেখায়নি। সরকার সব ইন্টারনেট বন্ধ করছে, সময় টিভির ইন্টারনেট বন্ধ করে না। এত মানে আমরা ইতিহাস পড়েছি, শুনেছি যে এইরকম হয়, কিন্তু বাংলাদেশের এই গত 15 দিনে যা হয়েছে এটার কোনো ইতিহাস আপনি লেখে শেষ করতে পারবেন না। আহ, কিভাবে গুলি করলো আমার ভাইটাকে! সবচেয়ে প্যাথেটিক 2-3টা ছবি দেখে কোনো মানুষ ঘুমাতে পারে না, পশম দাঁড়িয়ে যাওয়ার কথা। তার মধ্যে অন্যতম হচ্ছে দেয়ালের কোনায় পালিয়ে থাকা আমার ছোট্ট ভাইটা। ও কি অপরাধ করেছে যে ওকে আজকের তোমার গুলি না করলে ও শেখ হাসিনার ভবন দখল করে ফেলবে? এত নিষ্ঠুর হও কিভাবে? আরে বাংলার মানুষ, এত কিছুর পরেও চুপ থাকেন কিভাবে? কেন জাগ্রত হচ্ছেন না? কেন বুঝছেন না যে এখন আর এই বাংলাদেশ আপনার বাংলাদেশ নাই? কেন বুঝেন না যে এই দেশটা এখন আর আপনার দেশ নাই? কেন বোঝেন না যে এই দেশটাকে মাফিয়া চক্র, ফ্যাসিবাদী চক্র, শেখ হাসিনার চক্র, অবৈধ চক্র, দালাল চক্র দেশটাকে ধ্বংস করেছে? ওরা কয়েকজনে মিলে দেশটাকে টেন্ডার নিয়ে গিলে গিলে খাচ্ছে। তার মধ্যে এই সময় টিভি, তার মধ্যে এই শেখ হাসিনা, তার মধ্যে এই পুলিশ, তার মধ্যে এই দালাল, ওরাই হচ্ছে বাংলাদেশটাকে শেষ করছে। 99% মানুষ বাংলার স্বাধীনতা চাই, মুক্তি চাই। 99% মানুষ শেখ হাসিনার হাত থেকে বাংলাকে রক্ষা করতে চাই, বাংলার স্বাধীনতা চাই। কেন এখনো আপনি বুঝছেন না? আপনাকে বুঝতে হবে, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ওদের হৃদয়ে যে কম্পনটা দিয়েছেন, এই কম্পন ধরে রাখতে হবে। সমগ্র আসমান জমিনের বিভিন্ন ফাঁক থেকে শয়তানরা যেমন পালিয়ে যায়, দৌড়ে যায়, ঠিক এই ওবায়দুল কাদেরদের, ওদের মন্ত্রী এমপিদের অবস্থা করতে হবে যে পালাতে 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 শয়তানের মতো পালিয়ে যাবে। একটা দেশ এইগুলাই নতুন কিছু। বাংলাদেশের আমাদের সবাইকে মিলে এই বক্তব্য, এই কথা জাতিকে জাগ্রত করতে হবে যে দেশটা এখন আর আপনার আমার একার না, এই দেশটা সবার। একজন অভিনয় শিল্পী দেখেছেন? কখনো এরকম শেখ হাসিনার মতো অভিনয় শিল্পী দেখেছেন? এই কাদেরের মতো অভিনয় শিল্পী দেখেছেন? কি কি ভাষায় এখন বলে শ্রীলঙ্কা হয়ে যাইতো দেশটা, আমরা কারফিউ দিছি। শ্রীলঙ্কার চাইতে খারাপ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। বাংলাদেশ গত প্রায়, এই যে বাংলাদেশে গত প্রায় কমপক্ষে 10 বছর পর্যন্ত এটা শ্রীলঙ্কা আগেই হয়ে গেছে। আওয়ামী লীগ এখন আর ব্যালেন্স নাই, ভারসাম্যহীন দলে পরিণত হয়েছে। বাংলাদেশের সমগ্র বাড়িতে বাড়িতে এখন আক্রমণ করছে, মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা কোনো বর্বরতা ছাড়া হয়? বলেন হয়? আপনারা শেখ হাসিনা একটা জিনিস খাওয়াই দিলে খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, শেখ হাসিনা গিলেই দিলে গেলার জন্য প্রস্তুত থাকেন। শেখ হাসিনার মতো একজন নিষ্ঠুর, নির্দয়, পাষণ্ড পৃথিবীর ইতিহাসে আপনি একজন দেখাতে পারবেন কিনা? কমেন্টস করেন। আছে? বলেন, বলেন। নামে লাগাইছে মুসলমান, কাজে লাগাইছে দরবেশ, তাহাজ্জুদের নেত্রী, অথচ তাহাজ্জুদ পইরা মানুষ খুন করে। আমরা বাংলাদেশের সকল মানুষের জন্য, আমরা মানুষের মুক্তির জন্য, আমরা মানুষের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য কথা বলি। আমরা দেশের সমগ্র মানুষকে আহ্বান জানাই, এই মিথ্যুক প্রতারক রাজনীতি, আওয়ামী লীগের এই অপরাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আপনি প্লিজ কথা বলুন। আর কতদিন সহ্য করে বসে থাকবেন? আর কতদিন ওদের অনৈতিকতার উপরে বসে থাকবেন? আর কত মা বোনের বুক খালি হলে আপনি জাগ্রত হবেন?
আমি আপনারা বারবার রিকোয়েস্ট করতেছেন, আমি কিন্তু ওই কথাগুলো বলছি। ডিবি অফিসের ব্যাপারে আমি বলেছি, হারুন একটা মানুষ। ডিবির হারুন কি মানুষের মধ্যে পড়ে? এইটা বিশ্বাস করেন কেডা কেডা লেখেন। এটা যদি মানুষ হয় তাহলে মানুষ যারা তারা কি বলেন? ডিবি অফিসে গত কয়েকদিন পর্যন্ত এদেরকে ডেকে নিয়ে, সমন্বয়কদের ডেকে নিয়ে কি হয়েছে আপনারা এটা কি বুঝতে পারেন না? আপনারা কি জানেন না যে হারুন ওর ওখানে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে কি করেছে? এটা বুঝতে পারেন না? আমার শিক্ষার্থীদের শরীরের ছবি দেখেন নাই? গত কয়েকদিন আগে গুম করেছিল যখন, ওদের হাত পায়ের অবস্থা দেখেন নাই? একটা মানুষ কত দূর আর পারবে? শ্বাসটা বের হওয়া পর্যন্ত আর তো কিছু পারে না। ওদের শ্বাস বের করে দিয়েছে, মেরেছে, পিটিয়েছে। তারপরে হারুনের অফিসে এখন ডেকে নিয়ে চাপ সৃষ্টি করে নাটক সৃষ্টি করছে। আপনারা এটাকে নিয়ে অনেকে অনেকভাবে ভাবতে পারেন, কিন্তু এটা কি আসল সত্য না মিথ্যা এটা জনগণ বোঝে না। এই হারুন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষক গিয়েছে, তাদের সাথে সমন্বয়কদের সাক্ষাৎ পর্যন্ত করতে দেয় নাই, দেখা পর্যন্ত করতে দেয় নাই। অথচ এই হারুনের ভাতের হোটেলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হিরো আলম থেকে শুরু করে বাংলাদেশের কে কাকে সে এই হোটেলে ভাত খাওয়ায় নাই বলেন? আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে দেখা হতে দেয় নাই। আন্দোলনের এই স্ক্রিপ্ট যে বানানো, এটা যে সম্পূর্ণ পুশ করে চাপ দিয়ে করেছে, এটা বিশ্বাস করতে কষ্ট কার কার? তারা বের হয়ে যান। কারণ মায়ের সাথে দেখা করতে দেয় নাই। নাহিদদের মা, আসিফদের মায়ের সাথে ডিবি অফিস থেকে কথা বলতে দেয় না, দেখা করতে দেয় না। আর তারা ওখানে বসে মনে করছেন যে আরামে আরামে একটা স্টেটমেন্ট দিল না। এটাই বাংলাদেশে হচ্ছে, ব্যাড পলিটিক্স। কোনোদিন যদি আমার কণ্ঠ এভাবে আটকিয়ে তারপরে আপনাকে কিছু বলায়, এটা আসল কণ্ঠ নয়। রিমান্ডে মানুষকে বলায়, চাপ সৃষ্টি করে বলায়, এই যে বিপিনুরুল হক নূরকে রিমান্ডে নিয়েছে, আর এই ভাতের হোটেলের হারুন বলতেছে বিপিনুরের কে 4 লাখ টাকা দিছে। এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে? আপনি করেন? আরে দিলেই বাকি আর না দিলেই বাকি। ও 4 লাখ টাকা তো আওয়ামী লীগের টিস্যু পেপার কিনতে লাগে প্রতিদিন। তারা যে দুর্নীতি করে, আজকের এই জোনায়েদ আহমেদ পলক শুধু গত 1 মাসে মানুষের প্রোপাগান্ডাকে বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য প্রায় ফেসবুকে অ্যাড দিয়েছে প্রায় $30,000 মতো। $30,000 মানে মোর দ্যান 30 লাখ টাকার উপরে খরচ করেছে শুধু তাদের পেজের। কেউ তো দেখে না, কেউ তো ওদেরকে শোনে না, বুস্ট করেছে, শুধু বুস্ট। এখন ওদের বানানো তত্ত্ব যদি বাংলার জনগণকে চাপিয়ে দেওয়া হয়, সেটা তো কেউ বিশ্বাস করবে না, করবে না। জেলে গেলে, রিমান্ডে গেলে যাকে ফাঁসি দেয় তারা তাই বলায় হ্যাঁ আমি অমুককেই করেছি, কিন্তু কে করেছে না করেছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই নাহিদদের বক্তব্য, এই গুম হওয়ার আগে তাদের ফেসবুক স্ট্যাটাস, তাদের আসিফদের ফেসবুক স্ট্যাটাস, এবং দেখেন কত বড় শয়তান, পরিকল্পিত উপায়ে নাহিদকে দিয়েই এটা পড়ানো হয়েছে কাগজটা। কেন? নাহিদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের সবচাইতে বেশি। সবাই জানে যে নাহিদ যদি না বলে কিচ্ছু হবে না। তাই দেখেন তাদের পাশে অন্য বন্ধুরা থাকা সত্ত্বেও কারো মাধ্যমে কাগজটা পড়ায় নাই। কেন? সবাই মনে করবেন, আবার বুঝবেন যে না, এখনো নাহিদ তো কিছু কইল না। এটাই হচ্ছে শয়তানি, এটাই হচ্ছে ভণ্ডামি, এটাই হচ্ছে ওদের চেতনা। এই মিথ্যা দিয়ে আর কতদিন এই চোরদেরকে আমরা মিথ্যার উপরে পেলে পুষে রাখবো? প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় বন্ধুরা আমার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি আমি আমরা যে লড়াই শুরু করেছি, এই লড়াই একদিনের লড়াই নয়, এই লড়াই 1 ঘন্টার লড়াই নয়, এই লড়াই এই মুহূর্তে শেষ হয়ে যাওয়ার লড়াই নয়। এই যে আমার কাছে কর্মসূচি আছে, আমি এটা প্লে করে শোনাবো না, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনারা এই কর্মসূচিতে বিভ্রান্ত হবেন না, ছাত্রদের উপরে রাগ করবেন না, ওদের উপরে মন খারাপ করবেন না। ওরা বাংলাদেশে ওদের সর্বোচ্চটা করে দিয়েছে, ওরা সর্বোচ্চ চেষ্টা করেছে, ওরা সর্বোচ্চ আন্দোলন করেছে। এখন আপনাকে, আমাকে, আমাদেরকে করতে হবে, তখন ওরাও আপনাদের পাশে থাকবে। এরকম 1000 নাহিদ চলে গেলেও
বাংলাদেশের মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচারের এই শব্দ বন্ধ হবে না। এটাকে চালু রাখতে হবে, এই আওয়াজ তুলতে হবে, এই আওয়াজ কেউ না কেউ নিতেই হবে দায়িত্ব। আজকের আপনি দেখেন না, আর একটা ছেলের নাম কি, বিশ্ববিদ্যালয়ের সম্ভবত শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তিনি তার স্ট্যাটাসে লিখে গিয়েছেন যে ওরা ডিবি অফিসে গিয়েছেন, আমাদেরকেও যে কোনো সময় বিদায় নেওয়া লাগতে পারে। কি নাম তার, একটা পোস্টার আমি দেখাই, আপনারা দেখেছেন কিনা আমার নামটা একটু মনে করাই দেন, আমার কাছে তো প্রতিদিন হাজার হাজার, এই যে এই আব্দুল কাদের, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাদেরের পোস্ট পড়েন নাই? তা আজকে কাদের এই পোস্ট করেছে, কালকে যদি কাদেরকে নিয়ে বিবৃতি দেওয়া হয় আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? দেখেন, কাদের আজকে বলছে একে একে আমাদের সব সমন্বয়কে তুলে নিয়ে যাচ্ছে, বাকি আছি আমরা তিনজন, যদি আমাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়, নির্দেশনা দেওয়ার মতো কেউ না থাকে, আপনারা নির্দেশনার অপেক্ষা করবেন না, নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নেবেন, আন্দোলন চালিয়ে রাখবেন। মনে রাখবেন, আমরাই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমাদের অনেক দায়বদ্ধতা আছে, সারা দেশের মানুষের আমাদের দিকে তাকিয়ে আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের অনেক ভাই বোন অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে, আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আমরা তাদের সেই ভাগ্যকে, মানে ত্যাগকে বৃথা যেতে দিতে পারি না। দেশবাসীর নিকট এটাই আমাদের অঙ্গীকার। দেখেন নাই নাহিদের ফেসবুক, আমার কাছে স্ক্রিনশট ছিল, এখন হয়তো খুঁজে পেতে একটু সময় লাগবে, পোস্ট করেছে না বাংলাদেশের সেনাবাহিনী কি করেছে না করেছে, দেশের মানুষ এই মুহূর্তে কি করছে না করছে, সবই তো পোস্ট করেছে। তাহলে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এখন ওদেরকে ষড়যন্ত্র করে এগুলো করা হচ্ছে, কিন্তু এই ষড়যন্ত্র কেউ কোনোভাবে মেনে নিচ্ছে না, নিবে না। বাংলাদেশের মানুষ আন্দোলন অব্যাহত রাখবে। ওদের এই নাটক, এই যে নাটক করতে বসছে দেখেন, হ্যাঁ, টাউটগিরি পৃথিবীর কোন দেশে দেখছেন যে জায়গায় ঘর পুড়ে গেছে সামনে টেবিল পাইতে তারপরে কি বলে সংবাদ সম্মেলন করে? দ্যাট মিনস পরিকল্পিতভাবে এইগুলো পড়িয়ে দিয়ে তারপরে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, দেখো আমার দেশ পুড়ে গেছে। তার মানে কি দাঁড়াইলো? আপনি কি বিশ্বাস করেন যে শেখ হাসিনা আজকে যাদেরকে নিয়ে, এই যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে কি করছে, তে আজকের শহীদ পরিবারগুলোকে নিয়ে সেখানে অনুষ্ঠান করছে, দেখা করছে, আপনার কাছে কি মনে হয় এই শহীদ পরিবারগুলোর মানে ক্ষত ভুলে গিয়েছে কেউ? এটা তো শেখ হাসিনার নাটক, এটা তো সিনেমার স্ক্রিপ্ট পাঠ করে শোনাচ্ছে। দেখেন, যাদেরকে নিজেই হুকুম দিয়ে হত্যা করলেন, সেই নিহতদের বাড়িতে ডিবি পুলিশ পাঠিয়ে গণভবনে তুলে এনে চোখে গ্লিসারিন লাগিয়ে মায়া কান্না করতে কি শেখ হাসিনার বিন্দুমাত্র লজ্জা হয় না? এ কেমন নির্লজ্জতা, এ কেমন বেহায়াপনা! দেখেন, পোস্টারে ছেয়ে গিয়েছে সমগ্র বাংলাদেশ। এটা তো বেহায়াপনা, এটা তো নির্লজ্জতা, এইটা তো কোনো মানুষের কোনো, এটার নাম তো গণতন্ত্র না। আপনি চাইপে ধরলে, আমার গলা টিপে ধরলে আমার তো ভাই আর কিছু করার নাই। আমি এখন ফ্রি আছি, মুভমেন্ট ছাড়া কথা বলতে পারতেছি, কিন্তু আমার গলাটার মধ্যে যদি কেউ রশি দিয়ে টেনে বেঁধে দেয়, আমার আর কিছু করার নাই। অনাহুত আমাকে আপনি ভুল বুঝে লাভটা কি হবে? তাই হচ্ছে এখন। বললাম না, বাংলাদেশে যারা মারা গেছে তারা মারা গিয়েও শান্তিতে নাই। মানে তুই মারা গেছিস কে? তোকে গণভবনে আবার আসতে হবে, তোর মাকে আসতে হবে, তোর বাপকে আসতে হবে, আইসা আবার শেখ হাসিনার কাছ থেকে মিষ্টি খাইয়ে দিতে হবে। ধিক্কার জানাই ওদের এই সকল পলিসিকে। থু থু, ঘৃণা লাগে আপনার? চুপ করে আছেন কেন? কমেন্টস করেন। ঘৃণা লাগে আপনার? এখন আবার শেখ হাসিনা সংসদে তার গণভবনে বসে দোয়া করছে, আল্লাহ যারা এই হত্যার সাথে সম্পৃক্ত, যারা আমাকে এই মানুষগুলোকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে বিচার করো। কায়দা মতো দোয়াটা একেবারে খুব পছন্দ হয়েছে। এই দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর আরশের মানুষের এই জন্য খারাপ কথা বলতে হয় না। কখন কোন সময় কার মুখ থেকে কি বের হয়, কোনটা কোন সময় কবুল হয়, এইটা তো কেউ জানে না। আজকের শেখ হাসিনার এই বক্তব্য এখন কবুল হওয়ার সময় হয়ে আসছে। তার এই বক্তব্য এখন কবুল হওয়া মানে শেখ হাসিনা নিজেই তো খুনি, তার হুকুমেই তো গাড়ি পোড়ানো, খুন করানো, গুম করানো, ইন্টারনেট বন্ধ, সব তো
তার হুকুমে হয়েছে ভাই। কেন আপনাদের বুঝতে কষ্ট হয়? একটা পুলিশ একটা গুলি ছোড়ার অধিকার হাসিনা বলা ছাড়া নাই। হাসিনা না বললে ওবায়দুল কাদের ঘুম থেকে উঠে প্যান্ট পরার যোগ্যতাও নাই। যদি বলে এখন পরে, যদি বলে এখন খোলে। আপনারা এখন শক্তি। আমি এই মুহূর্তে হাজার হাজার মানুষ আমার লাইভ দেখছেন, আপনারা শেয়ার করে দেন, কমেন্টস করুন, মানুষকে জানান। আপনাদের মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ওদের খয়রাত লাগা শুরু হয়েছে। অতএব কোনো ওয়েতে বিদেশ থেকে যারা দেখছেন, বিশেষ করে 1 পয়সা হারাম বলতে এই দেশে হাসিনার পতন ছাড়া পাঠাবেন না, আপনার প্রতি অনুরোধ। আমি দেখলাম টিকটকে আমার একটা বক্তব্য নিয়ে বেশ বেশ আওয়ামী লীগ মাতামাতি করতেছে। আমি বলতেছিলাম যে আপনারা এই যে মানুষ মারছে, এই মানুষগুলা আপনাকেই আবার জিজ্ঞেস করি, এই যে মানুষ মারছে, এই মানুষগুলাকে যদি মারা জায়েজ মনে করেন, আপনি নিজে জিজ্ঞেস করেন যে আপনি কি কোনো বাবার সুপুত্র না সুপুত্র না, বলেন। আমি লাইভে বলেছিলাম ক্ষুব্ধ হয়ে যে এই মানুষগুলোকে যারা হত্যা করছে, মেরেছে, ওদেরকে গুলি কেনার জন্য টাকা দেব না, পয়সা দেব না, রেমিটেন্স দেব না, যারা দিবে তারা মানুষের সুপুত্র নয়, পিতার সুপুত্র নয়। এটা তো আমি অন্যায় বলিনি, এটা আজও বলছি। কেন আপনার গায়ে বাঁধে না? আপনাকে তো আজীবন দিতে নিষেধ করি নাই। আপনি সাময়িক সময়ের জন্য দিয়েন না, আপনি সর্বোচ্চ অন্তত না পারেন 1 মাস দিয়েন না, আর যে পারেন সে 2 মাস দিয়েন না, 3 মাস দিয়েন না। কারণ আপনার ভাইকে আগুন ধরিয়ে দিবে আর আপনি সহ্য করে বসে থাকবেন। আপনি আবার নিজেরে ভালো মানুষ মনে করেন, পুরুষ মানুষ মনে করেন, মুসলমান মনে করেন, কেমনি মনে করেন? এটাই আমি বলেছি। আওয়ামী লীগের আগুন ধরে গিয়েছে, ভালো হয়েছে। আমাদের পেজগুলোতে যেমন প্রচার হয়, আওয়ামী লীগও সারা পৃথিবীতে আমার বক্তব্য পৌঁছে দিছে। ওদেরকে থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। টেক মাই অ্যানাদার ভয়েস, অ্যানাদার বক্তব্য। আমি তো তোদের মতো শিয়াল না, তোদের মতো কুকুরের আচরণ আমি করি না। আমি তো যা বলি স্পষ্ট, আমার বন্ধুরা আমাকে দেখে। তুই বললে তো তোকে কেউ দেখে না, তোর কথা তো কেউ শোনে না, তোদেরকে কেউ পাত্তা দেয় না। শেখ হাসিনা লাইভে গেলে 5 জন 10 জন 50 জন মানুষ হয়। আওয়ামী লীগের পেজের রেকর্ড থেকে বলছি, আই ডু হ্যাভ এ স্ক্রিনশট। আওয়ামী লীগের পেজে এখন শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করলে 90% পোস্টের নিচে কমেন্টস আছে শেখ হাসিনাকে গালিগালাজ করে। তাহলে তোদের আওয়ামী লীগের লোক কই? তোরা নিজেরাই তো নাই, ভাড়াটে কিছু চামচা দালালগুলো শুধু এই কমেন্টস করছিস আর কি, মানে সময় টিভির মতো দালালি করছিস। দালাল দিয়ে দেশপ্রেমিক সাজা যায় না, দালাল দিয়ে দালালি করা যায়, খাওয়া যায়, কিন্তু জীবনের শেষ প্রান্তে হলেও প্যান্ট সঙ্গে থাকে না। তোমরা যারা মনে করছো শেখ হাসিনার দালালি করে বাংলার মূর্খ, ওই কি বলে, মনে করছো যে আমরা সবাই মূর্খ, এই বাংলার মূর্খ মনে করবা না। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক, সুদী, ছাত্র, গরিব, মেহনতি মানুষ, কর্মজীবী, শ্রমজীবী সবাই তোমার চাইতে স্মার্ট। সে বোঝে যে শেখ হাসিনা আমার টাকা দিয়ে এখন কি করে। অতএব কেউ টাকা পাঠাবেন না, লেখেন 1 পয়সা কেউ পাঠাবেন, দেখি ওর কি হয়। ওর অর্থনীতি ধস পড়েছে। এটাই দেশের পক্ষে কথা বলছি, এটাই স্বাধীনতার কথা বলছি। আমি বারবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেছিলাম স্বাধীনতা মানে কি। আপনি একটা জমি ক্রয় করলেন, আর জমিতে বসে একজন বন্দুক তাক কইরা আপনার দিকে বসে রয়েছে, আর আপনি বলবেন ওই বন্দুকে গুলি কেনার জন্য টাকা পাঠাবেন? আপনার আগে দেশ, আপনার আগে জমি আপনার দখলে থাকতে হবে, দেন ইউ ডু সামথিং। আমাদেরকে সেই কাজটা কিন্তু প্রিয় সহযোদ্ধা ভাইরা সবাইকে মিলে করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহু আকবার লেখেন, ইনশাআল্লাহ লেখেন, কমেন্টস করেন, শেয়ার করেন, মানুষকে জানিয়ে দিন ফেসিবাদ মুক্ত হওয়ার জন্য সবাই মিলে প্রচেষ্টা অব্যাহত রাখেন। আমি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের একটা একটা কমেন্টস কামনা করছি। এই মুহূর্তে আপনারা এসে কমেন্টস করে আপনারা অন্ততপক্ষে জাতিকে জানান যে না, আমরা আছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা এই লড়াই অব্যাহত রাখবো, আর কোনো মায়ের বুক খালি হতে দিব না।
আপনারা ডিবি হারুনের কথা জিজ্ঞেস করেছেন, অনেক এই প্রসঙ্গে আমি কথা বলেছি। অতএব এই হারুন কোনো মানুষের মধ্যে পড়ে না। এই হারুনদের বক্তব্যে কেউ বিভ্রান্ত হবেন না, এই হারুনদের কথায় কেউ চলবেন না। এই হারুনদের শেখা উচিত, মাত্র কয়েক মাস আগেও বেনজিরের যে দাপট ছিল বাংলাদেশে, সেই দাপট কি আছে? বেনজিরের যে দাপট ছিল, আজ বেনজিরকে শেখ হাসিনাই চোর বলে তাড়িয়ে দিচ্ছে, ডাকাত বলে তাড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনার বাসার যে পিয়ন, 400 কোটি টাকার মালিক, দাপট কি এখন আছে? হেলিকপ্টার ছাড়া চলে না, নাই। অতএব তুমি হারুনও শেখ হাসিনার বাসার পিয়নের যোগ্যতাও হয় নাই, তুমি আরো অনেক পরে। অতএব তোমারও যে করুণ এবং কঠিন পরিস্থিতি হবে, সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে, দেখতে হবে। যে কোনো মুহূর্তে তোমার সেই কঠিন পরিস্থিতি চলে আসবে এবং আমার বিশ্বাস তোমরা সেই জায়গায় যাচ্ছ। অতএব এই হারুন সহ যারা, আমার মনে হচ্ছে আপনাদের কারো কমেন্টসে মনে হয় প্রবলেম হচ্ছে। আমি তো কমেন্টস বক্স বন্ধ করি না, একজনই একটু লিখে দেন তো আপনি কি কমেন্টস করা যাচ্ছে কি যাচ্ছে না, কোনো জায়গায় টিপ পড়েছে কিনা আমি তো খেয়াল করতে পারিনি। নাকি কমেন্টস করাই যাচ্ছে না এরকম লেখেন তো, না করা যাচ্ছে? যদি আপনি 1 মিনিটেও কমেন্টস না করতে পারেন, ধরে নিব আমার সামথিং রং এখানে। একজন কি নাই যে একজন একটা কমেন্টস করবেন? দেখেন কমেন্টস করে, নাকি শুধু শুনতেছেন? আমি বুঝতেছি না আমি এখানে কোন জায়গায় টিপ পড়েছে, আমি খেয়াল করি নাই। যাই হোক বন্ধুরা আমার, আপনাদের সবাইকে সেই উদাত্ত আহ্বান জানাই যে আপনারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন, আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখবেন। আমাদের এই লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের এই লড়াই হাসিনার এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই। ভয় পাওয়ার কিছু নাই। যারা চোর, যারা ডাকাত, তারা আজ হোক কাল হোক আপনার কাছে ধরা খাবে, পরাস্ত হবে এবং মানুষের বিজয় হবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আমাদের এই শিশুরা আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। আমি আজকের এই লাইভের মাধ্যমে আরো একজন ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করেছে, তার তীব্র নিন্দা জানাই, যদিও এটার উপরে লাইভ করেছি। কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ গ্রেপ্তার। একজন তাকে রাজাকার সাজিয়ে তার বাবাকে গ্রেপ্তার করে তারপরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই শহীদি পরিবারের সন্তানের উপরেও জুলুম, এটা সহ্য করা যায় না। আমি তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে যে সকল জামাত, শিবির, চরমোনাই বলেন, ওই বিএনপি বলেন, প্রত্যেক দল, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর সহ সকল দলের সকল নেতার মুক্তি চাই। কারো কোনো ধরনের কেউ কারো উপরে যারা এই অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের হাত থেকে হেফাজত করুক, বাংলার মানুষকে মুক্ত করুক। সবাই বলুন আমিন। এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদের কবল থেকে আমরা যাতে মুক্ত হয়ে একটি সুন্দর পরিস্থিতি বিরাজ করাতে পারি। আমার মনে হয় আমার কোনো প্রবলেমই হয়েছে, কারণ একটা কমেন্টস আসবে না, এটা এখন তো আসতেছে, এই যে এখন আসতেছে। হ্যাঁ, রাইট রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমার এখানে কমেন্টস বক্সে স্টপ হয়ে রয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাইট, সরি, আই এম রিয়েলি সরি, আপনাদের উপর রাগ করছি, হয়তো অনেকে মনে করতে পারেন। সবাই লিখতেছেন, একটু লেখেন দ্রুত। হ্যাঁ, তার মানে এখন একটু লেখেন তো, কমেন্ট যায় যায়, লেখেন ইয়েস ইয়েস, লেখেন, যায়, কমেন্টস হয়। এই তো ঠিক আছে, আপনারা রাগ করবেন না। আমি একটু আগে খুবই বিচলিত হয়ে গেছিলাম যে আপনার এই কমেন্টস আসতেছিল না। মূলত আমার এখানে এমন একটা জায়গায় টিপ পড়েছে যেটায় কমেন্টস আর হচ্ছিল না, মানে আমার কাছে শো হচ্ছিল না, লেখা উঠেছিল যে অনলি টপ কমেন্টস। তো এখন দেখলাম যে অল কমেন্টস ক্যান সি। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, যায় যায়, অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ আল্লাহ আকবার লেখেন। আর আমার লাইভের তো স্টাইল জানেন আপনারা, আমার লাইভে যে এই শব্দগুলো শুনলে আওয়ামী লীগের বিভিন্ন প্রবলেম তৈরি হয়, ওই শব্দগুলো কি মনে আছে? লেখেন তো, কয়েকটা শব্দ লেখেন দেখি আপনারা। আমার কি শব্দ উচ্চারণ করলে আওয়ামী লীগ পালায়? হ্যাঁ, আল্লাহ আকবার লেখেন, লেখেন, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার লেখেন। ইনশাআল্লাহ এই শব্দগুলো চর্চা করবেন একদম ওদেরকে, ওরা যাতে মানে দূষণ করতে করতে পৃথিবীর
এই আলো বাতাস থেকে দূরে সরে যায়, এরকম পরিস্থিতি তৈরি করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এখন একটা কমেন্টস করেন যে আপনারা নতুন কি বিষয় জানতে চান। আমি হারুনের বিষয়ে কথা বলেছি যে এই হারুন বাংলাদেশের মানুষের কাছ থেকে ভালোবাসা পায় নাই, পাবে না, এবং এদের করুণ পরিণতি হবে আজকের এর চাইতেও বেশি। কি নাম বলে যার কথা বললাম, বেনজিরের চাইতেও বেশি। এই বেনজির নিয়ে নারায় তাকবীর, আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ আপনাদের সবাই। হ্যাঁ, ভিপি নূরের ব্যাপারে আমি বলেছি, আজকেও দেখলাম রিমান্ডে নেওয়ার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এরপরে গতকালকে তার চেহারা দেখলাম, এটা অত্যন্ত নক্কারজনক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই পাষণ্ডতার বিরুদ্ধে আপনাদের দাঁড়াতে হবে। আমি ভিপি নুরুল হক নূরের মুক্তি চাই। তার মতো একজন জ্ঞান দীপ্ত ইয়াং এনার্জেটিক লিডার বাংলাদেশে দরকার। শুধু তার নয়, বিভিন্ন সোসাইটিতে গড়ে ওঠা আমাদের এই নেতাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদেরকে পাশে দাঁড়াতে হবে। আমরা তার মুক্তি চাই। অনেক কমেন্টস আসছে। নূরকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না, ফেসিবাদের এই শেষ হবে। আল্লাহ যার যতদিন হায়াতে রেখেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুক, নূর আমাদের মাঝে আসুক। নূরের বিরুদ্ধে যত প্রোপাগান্ডাই হোক, আমরা এই প্রোপাগান্ডা যতদিন আওয়ামী লীগ আছে অতদিন বিশ্বাস করার দরকার নাই। কারণ আওয়ামী লীগের চাইতে খারাপ কেউ নাই। যদি প্রোপাগান্ডা করতে হয় আগে আওয়ামী লীগরে নিয়ে করো, এরপরে বাকি যত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে করো। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আসিফ মাহতাব স্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, এই একজন শিক্ষক যে প্রতিবাদ করে সমাজ বিজ্ঞান বইয়ের সেই পৃষ্ঠা ছিঁড়েছিল, সেই আসিফ মাহতাবকে পর্যন্ত এই ফেসিবাদ গতকালকে রাতের 1টার সময় বাসা থেকে ডিবির 14-15 জন মানুষ গিয়ে তাকে তুলে নিয়ে গিয়েছে। বাবা মা জিজ্ঞেস করেছে আপনারা কারা, বলে এখনই যেতে হবে, আজ জিজ্ঞেস করিয়েন না, ডিবি অফিসে নেওয়া হবে। ডিবির হারুন বলল যে তাদেরকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের নিরাপত্তা দিতে এবং এই আন্দোলন দমায় রাখতে। চিন্তা করেন। অতএব এই আসিফদের মতো শিক্ষক আমাদের তৈরি করতে হবে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। অতএব আমি এই শিক্ষক আসিফের নির্যাতনেরও তীব্র নিন্দা জানাই এবং তার মুক্তি কামনা করি। বাংলাদেশের সমগ্র নাগরিকের আমি মুক্তি কামনা করি। ফ্যাসিবাদের পতন ইনশাআল্লাহ নিশ্চিত। আপনারা ইনশাআল্লাহ শুধু আপনার জায়গা থেকে আপনি কাজ করেন, দেখবেন সফলতা আসবেই আসবে এবং সেই সফলতার ঘিরেই বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হবে। অতএব আপনাদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, আল্লাহ পাক আমাদের বিজয় দিবে। আপনারা শুধুমাত্র জনগণের দাবি নিয়ে মাঠে যখন যে যতটুকু সম্ভব থাকবেন। বিদেশের ভাইদেরকে আমি অনুরোধ করছি, ওরা ব্ল্যাকমেইলিং করবে, আপনি কখনো কোনো ভিডিও কন্টেন্ট করবেন না যেটাতে অবৈধ কোনো শব্দ থাকে। আইনের আশ্রয়, বিচারে বাঁচতে পারেন এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না। টাকা পাঠাবেন না, পাঠাবেন না, আপনি কিচ্ছুতে পাঠাবেন না, এটাই বলবেন। আবার অমুকে পাঠাবো না, এইভাবে পাঠাবো, এত কিছু আপনার বিবৃতির দরকার নাই তো। আমার টাকা আমি দেব না, আমার রেমিটেন্স আমি দেব না। এখন দেব না এটা অন্যায় না, কিন্তু কেমনে দিব এইটা আপনি বললে দেওয়ার দরকার নেই তো। অতএব এবারে খেয়াল রাখবেন, আইন মেনে চলবেন। বিদেশে যারা আছেন প্রবাসী ভাইরা আমার বন্ধু, আর যেই প্রবাসীরা আমার ভিডিও কাট করে আওয়ামী লীগের লোকেরা একেবারে আওয়ামী লীগের পেজে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার কন্টেন্ট করছে, আপনারা ওদেরকে একটু সতর্ক করে ওখানে গিয়ে ঝালমরিচ দিয়ে আসবেন। পারবেন না? যেখানেই পাবেন কায়দা মতো ধোলাই দিয়ে আসবেন, এমন ভাবে দেবেন যাতে ওরা বোঝে যে কাকে নিয়ে কন্টেন্ট বানাও। বেটা, দেশের মানুষ মেরে ফেলছিস আর তুই বলছিস রেমিটেন্স পাঠাবি। রেমিটেন্স পাঠাইতে গিয়ে আমার ভিডিও কাট করে বলে আমি নিষেধ করছি। কেন? এটা অন্যায় করছি, ও নাকি রেমিটেন্স পাঠাবে। কয়জনে পাঠাবি? তোর মমতাজ বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে মাথায় ফেরি কইরা শুনাইছো, বিদ্যুৎ আছে? তোর মমতাজের এখন বল। ওই যে দেখলাম কোথায় বিদেশ থেকে মমতাজ নাকি রেমিটেন্স পাঠাইবে। ও কয় টাকা পাঠাবে? 7/1 রেমিটেন্স যায় নাই গত সপ্তাহে। গত মাসে যে এর আগের মাসে যে পরিমাণ গেছে, গত 1 সপ্তাহে তার 7/1 যায় নাই বাংলাদেশে। এই কারণেই তো মাথা খারাপ, এই কারণেই তো আপনার কি নাম, এই দুষ্ট আপনার জোনায়েদ আহমেদ পলক, এরা সব মাথা খারাপ হয়ে গিয়েছে।
জি, আপনাদের একটা দাবি আসছে এখানে যে প্রধান বিচারপতি বলেছিলেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। আসলে এরা তো প্রধান বিচারপতি না, এরা তো বাংলাদেশের জনগণের কোনো রায়ে কোনো কিছু না, জনগণের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি না। এরা আওয়ামী লীগের পোষ্য দালাল, যেমন আপনি বলেন, স্পষ্ট বলছি দালাল। কারণ কি দেখেন, যখন আওয়ামী লীগ বলল যে কোর্টের বিষয়, কোর্ট রায় দিবে, আমরা কিচ্ছু জানি না, আগামী 1 মাস পর হলে 1 মাস পর, তখন শেখ হাসিনা তার দাম্ভিকতা দেখিয়ে এই কাজটা করেছে। ঠিক যখন শেখ হাসিনা চেয়েছে, তখন আবার শেখ হাসিনা আপনার এই রায়টা, আপনার এই, তখন আর এই প্রধান বিচারপতির আর আইন থাকলো না, তখন এই রায়টা কোর্ট থেকে চলে আসলো এবং যা শেখ হাসিনা চেয়েছে সেইটা রায় দিয়ে দিল। তার মানে কি, কোর্ট শেখ হাসিনার আজ্ঞাবহ দালালে রূপান্তরিত হয়েছে। এ নিয়ে তো আর আপনার কোনো চিন্তা করার দরকার নাই। এই দেশের রাষ্ট্রপতি নিয়োগ দেয় কে? শেখ হাসিনা। রাষ্ট্রপতি যার সাইনে চলে, যার কথায় চলে, প্রধান বিচারপতি যার কথায় চলে, সে দেশের আইনটা কি? কিছুই নাই, সব প্রি প্ল্যান। প্রথম বুঝেছিল আপনাদেরকে রাজাকার বলে আলবদর করে একটা পরিবেশ তৈরি করবে, জেনারেট করবে, কিন্তু আল্লাহরই হয়তো একটা খেলা, আল্লাহ সেইটা করতে দেয় নাই। না হয় আর একটা 2013 সালের শাহবাগ তৈরি করতে চেয়েছে। এখন আর আওয়ামী লীগের হাতে সেই পাওয়ার নাই যে মানুষকে বিভাজন করে এই দেশে কাউকে জামাত শিবির ওই রাজাকার ট্যাগ লাগিয়ে ছাত্র জনতাকে কিংবা সাধারণ জনতাকে আওয়ামী লীগের পক্ষে ডাকবে, নেবে, এই সুযোগ এই মুহূর্তে আর নাই। সেই কারণেই আজকের ওদের এই আন্দোলন ভয় পেয়ে তারপরে মানতে বাধ্য হয়েছে। আমি মনে করি এটাও আইনের লঙ্ঘন করেছেন, যে আইন শেখ হাসিনার কথায় চলে, আইন শেখ হাসিনার কথায় ওঠে বসব করে। তোমার যদি আইনই হইতো, তাহলে ওই দিন যদি তুমি রায় পরিবর্তন করে দিতে পারতে, এমনও তো হতে পারতো যে এই মানুষগুলোর মৃত্যুবরণ করতো না। কিন্তু আসলে শেখ হাসিনার জন্য তো একটা মানবতা বিরোধী মামলা লাগবে, এজন্য আল্লাহ হয়তো এটা করাইছে। আমি করি নাই, আপনি করেন নাই, আমরা কেউ জানি না, উই ডোন্ট নো অ্যাবাউট ইট। এরকম একটা সিচুয়েশন যে দিয়েছে সেই আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সবাই লেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই পরিবেশ যে তৈরি করে দিয়েছে সেই লোকই ইনশাআল্লাহ। লেখছেন কে? দারুল কোরআন। ফজল ভাই আমার কমেন্টস দেখেন, কি করছেন আমি তো বুঝতেছি না। দারুল কোরআন আপনার কমেন্টস তো দেখলাম, আপনি লেখছেন। ফজল ভাই আমার কমেন্টস দেখেন। তো দারুল কোরআন আর কি লেখছেন? দারুল কোরআন 75 ভাই বিএনপি জামাতের ঐক্য হলে ভালো হবে। ও আচ্ছা ভাই, বিএনপি জামাতের ঐক্য হলে, হ্যাঁ, এ বিষয়ে আমি কথা বলেছি। বাংলাদেশের বিএনপি জামাতের ঐক্য এখন ফরজ, ফরজ না শুধু, ফরজে আইন। বাংলাদেশের শুধুমাত্র বিএনপি জামাত না, সকল রাজনৈতিক দলের ঐক্য এখন একেবারে ফরজ। শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলবে, শেখ হাসিনার বিরুদ্ধে যারাই লড়বে, সবাইকে কমেন্ট, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, সবাই মিলে একসাথে চলতে হবে এবং এর কোনো বিকল্প নাই। অতএব আমি অনুরোধ করছি, জামাত ইসলামকে অনুরোধ করছি, বিএনপিকে অনুরোধ করছি, অন্য দলগুলোকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছোটখাটো ভুল ত্রুটি ভুলে যান। মাসলা মাসাইল, অমুক তমুক, এটা সেটা, কত দ্বন্দ্ব বাংলাদেশে আছে, সব ভুলে যান। শুধু এক ইস্যুতে, শুধু শেখ হাসিনাকে ফেলতে হবে, সেই ইস্যুতে সবাই মাঠে থাকুন, দেখবেন পরিবর্তন হবেই। ইনশাআল্লাহ পরিবর্তন হবেই। আমার বিশ্বাস ছাত্র জনতার মধ্যে আরো কয়েকটি শাখা এখনো অপেক্ষমান, অপেক্ষমান। এই শেখ হাসিনা যত হাম্বি তাম্বি দেখাক না কেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশে বিপ্লব সংগঠিত হবে। কেউ যদি কিছু করতে না পারে, সাধারণ মানুষরাই বিপ্লব করে দেশটাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সেটা বিশ্বাস করে। গতকালকের বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বিবৃতি দিয়েছেন, আমি মনে করি ইটস ভেরি, মানে রাইট টাইম, রাইট ডিসিশন। যদিও রাইট টাইম আরো আগিয়ে ছিল, এখনো দিয়েছেন অ্যাটলিস্ট বেটার দ্যান বিফোর। আমি মনে করি এই দাবিটার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ
এগিয়ে যাব, আমরা কথা বলবো। এক ভাই লিখেছেন, ভাই প্রতিনিয়ত এভাবে কথা বললে সাহস পাবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি। আমার কণ্ঠ আপনাদের কাছে দোয়া চাই, যেন ধর্মের জন্য, কর্মের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য, বিশেষ করে ইসলামের জন্য বলবৎ থাকে। এই দোয়া করবেন, এই কণ্ঠ থেকে যেন সত্যই যেন বের হয়, এই সত্য যেন আমৃত্যু বের করতে পারি। তাতে আমি আপনার আদর্শের না হলেও যাতে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারি, এ দোয়া আপনি করবেন। ভাইয়া আমার নাম কি? আমার নাম এই চ্যানেলের নাম যেটা, আমার নাম তাই। ভাইয়া আমার নাম ফয়জুল হক। এক ভাই হয়তো নতুন আসছেন অনেক দূর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সালাম। হেফাজত সম্পর্কে গতকালকে বলেছি। আমার লাইভগুলো অনেকে নতুন দেখেন, তো এই কারণে কোশ্চেনগুলো আসে বারবার। তো আমি মনে করি যে হেফাজতে ইসলাম, তাদেরকে সরকার ডেকেছিল, তাদেরকে চাপ সৃষ্টি করেছে, তাদের কাছে মাপ চেয়েছে, দোয়া চেয়েছে, কিন্তু এটা তো একই। ওই নাহিদদেরকে যেরকম ডাকছে ডিবি অফিসে, কেউ তো বিশ্বাস করুক আর না করুক, আপনাকে তো ওইটা মানতে হবে, ডিবির খানা খাইতে হবে, ভাতের হোটেলে ভাত খাইতে হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী ডেকেছে, আমি মনে করি তাতে হেফাজতে ইসলামের একটা লোকও, একটা কর্মীও যদি সে টাটকা মুনাফেক কিংবা দালাল না হয়, কোনো অবস্থায় সে শেখ হাসিনাকে সাপোর্ট করবে না, করবে না ইনশাআল্লাহ, এ বিশ্বাস আমার আছে। অতএব সমালোচনার কিছু নাই, ওনাদেরকে পাশে রাখেন। আমরা কি করতে পেরেছি সেইটা বলেন। কয়দিন আমি মামুনুল সাহেবের খোঁজ নিতে পারছি, কয়দিন আমি আমার এই যতগুলো হেফাজতের কর্মী মারা গেল পাঁচিমের শাপলা চত্বরে, কয়জন এই এতিম বাবা মা তার পরিবারকে সাহায্য করতে পেরেছি। আরে আমার দোষ খোঁজেন আগে। তারা মোদী বিরোধী আন্দোলন করে কতগুলো মানুষ মারা গিয়েছে, কয়দিন এই শহীদ পরিবারের পাশে বাংলাদেশের রাজনীতি যারা করছেন দাঁড়াতে পেরেছেন, বলেন বলেন। অতএব আমি মনে করি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন যে যখন যতটুকু করছে সবাইকেই আমার সম্মান জানাতে হবে। একটা সবার এনার্জি একরকম থাকে না। আজকে হেফাজতের এনার্জি আছে, কালকে জামাতের এনার্জি থাকতে পারে, আর একদিন ছাত্রদের এনার্জি থাকতে পারে। তাই বলে হেফাজত 3 মাস আগে এনার্জি ছিল আজকে নাই, তাকে খারাপ বলবেন না, এটা হতে পারে না। এইটা করা যাবে না, এইটাই করাতে চায় আওয়ামী লীগ, আর আপনি সেই ফান্দে পাড়া দিয়েন না। সমালোচনা আপনার দরকার নেই। সমালোচনা হেফাজতে ইসলাম যখন নামছে তখন তো আপনাদের মতো অনেকে নামেন নাই, ওই দিন রাতে নামতেন, তাইলে তো এতদিনে স্বাধীন হয়ে যেত বাংলাদেশ। পেরেছিলেন? নামেন নাই, নামেন নাই, সেটাও দোষ না, আপনার দুর্বলতা। তো দুর্বলতার জন্য আপনাকে তো আর ধমক দিয়ে লাভ নাই। আমি সেজন্য বলেছি হেফাজত হেফাজতের কাজ করতেছে, জামাত জামাতের কাজ করতেছে, চরমনাই চরমনাইয়ের কাজ করতেছে। এই বাংলাদেশে এখন আর কেউ এই শেখ হাসিনা না, এইটা বুঝতে আর কোনো ম্যাথমেটিক্সের জ্ঞান লাগবে না। এই দেশের সমগ্র নাগরিক ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। এমনকি আমি এই দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকার পক্ষে কেন, তারা মানুষ, এই সংস্কৃতি আপনি বাদ দিতে পারবেন না। তাদেরকে নিয়ে গায়ক গায়িকা শিল্পী ইসলামিক এরপরে অন্য দেশাত্মবোধক যাই করছে, এটা একটা দেশের সংস্কৃতি। ওদের সবাইকে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেদিন নামবেন সেদিনই বিজয় হবে। অর্থাৎ যেটা পারবেন না, সবার আদর্শ তো এক না, সবাই তো আবার আমি যা বলি আমার মতো চলবে না, যে যার মতো চলবে। অতএব আমি মনে করি আসুন আপনারা সবাই মিলে এইভাবে চেষ্টা করবেন। আর কিছু দুষ্ট যারা আমাদের এখানে থাকে আমাদের গালিগালাজ শুনতে, তাদেরকেও যথাযথ শাস্তি এখান থেকে আপনারা কমেন্টস করে দিয়ে দিবেন। জি, এটাই সবচেয়ে বড় কথা যে ডিবি হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা প্রত্যাহার করছে। তার মানে স্বাধীন দেশে তারা প্রত্যাহার করে নাই। তারা যদি বের হয়ে সংবাদ সম্মেলন 10 দিন 5 দিন বাবা মায়ের কোলে ঘুমিয়ে থেকে করতে পারতেন, নিজে বুঝে শুনে কোনো চাপ ছাড়া, তাদের উপরে কোনো প্রেশারাইজ ছাড়া করতে পারতেন, সেইটা একটা সফলতা। আমি আপনাদেরকে কিছু ইম্প্যাক্ট বলে দেই, দেখবেন এইটা যদি না মেলে আমাকে বললেন। রাজনীতির কিছু সমীকরণ বলি। নাম্বার 1, ওদেরকে দিয়ে চাপ দিয়ে এটা পড়ানো হয়েছে। ওদের অনেক গোপন বিভিন্ন বিষয় ওদের সামনে উপস্থাপন করা হয়েছে। ওদেরকে বিভিন্নভাবে মানসিক টর্চার দেওয়া হয়েছে। ওদেরকে পার্সোনাল, আমি স্টুডেন্ট মানে সে তো অনেক কিছুই থাকতে পারে, তার ব্যক্তিগত লাইফ থাকতে পারে, পারিবারিক সামাজিক সব কিছু ওরা অপকর্ম করে চাপ সৃষ্টি করে এইটা করেছে এবং বলে দিয়েছে যে তোমাদের এইটা লাস্ট সুযোগ দিলাম,
যদি এরপরে বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে গারদে ঢুকতে হবে, জেলে ঢুকাবো, মারবো, পিটাবো, যা করার তাই করো। এখন কি হবে জানেন? এরা মানসিক একটা চাপে আছে, বিজ্ঞপ্তি একটা দিয়ে দিচ্ছে। যখন ওদের কাছ থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে আসবে, বন্ধু বান্ধবের কাছে আসবে, বিশ্ববিদ্যালয়ে আসবে, তখন এই জায়গার আর একটা চাপ ওদের কাছে আসবে। তখনই ওরা আবার দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বিবৃতি দিবে বা বাধ্য হবে এবং দিবে। তখনই আবার শুনবেন ওই নাহিদরাই আবার গুম হয়ে গিয়েছে, নাহিদদের কি আবার জেলে নিয়ে যাওয়া হয়েছে। যেমন ভিপি নূরের ক্ষেত্রে আওয়ামী লীগের চাল আপনারা তো জানেন না। এই বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য, জামাতকে ধ্বংস করার জন্য মনে করেছিল আওয়ামী লীগ যে একটা তৃতীয় শক্তি দরকার, তো কিছু একটা দল দরকার, দলটাকে প্রতিষ্ঠা করতে হলে যাতে চেতনায় জাগ্রত হয়ে কিছু মানুষ ইমরান পাকিস্তানের ওই স্টাইলের জাগাইতে পারে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেরা যখন রাজপথে মাইটের খেয়ে একটা পজিশন হয়ে গেল, সরকার এইটাকে লুফে নিতে চাইলো। কি করলো? ঠিক আছে, ওদের মিছিল করতে দাও, প্রয়োজনে ব্যানার ছাপাই দাও। এটা তো আর তারাও জানবে না, গোপনে গোপনে দেখা গেছে একজনে ডিজিএফআইয়ের সদস্য কিন্তু ব্যানারটা ছাপাই দিল গোপনে। আপনি আমাকে কেউ একটা ঘড়ি উপহার দিলে এত তো তদন্ত থাকে না। এই ঘড়িটা এমনও হইতে পারে শেখ হাসিনার টাকার। তো এইরকম 1-2 বছর ভিপি নূরদেরকে টেস্ট করছে আওয়ামী লীগ। আপনাদেরকে সত্য কথা বলতেছি, টেস্ট করে তারপরে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু মানুষদেরকে স্পেশালি ঢুকাই দিস ভিতরে, ঢুকাই দিয়ে তারপরে এই দলটার কার্যক্রম বিস্তৃত করা হয়েছে। বিদায় প্রথম দিকে নুরুল হক নূর কি বলেছিল? 300 আসনে প্রার্থী দেব। 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা হয়েছে মেয়া? এই সত্যগুলোর কথা তো আগেও বলছি। কেন বলেছিল? বলেছিল মনে মনে ভেবেছিল সব শেষ হয়ে যাবে, অল্প বয়স জয়যুক্ত হয়ে যাবে, 300 আসনে প্রার্থী দেবে, বাংলাদেশের জামাত বিএনপি সব শেষ হয়ে যাবে। এটা হবে না। তখন আমি প্রতিবাদ করেছিলাম ভিপি নূরের দলের সেক্রেটারি সাহেবের সাথে যে এই বক্তব্য প্রত্যাহার করে বলুন বিএনপি এবং বড় দলগুলোর নেতৃত্বে দেশটাকে আগে মুক্ত করবেন, দেন আপনি 300 আসনকে 550 আসনে প্রার্থী দেবেন, জয়যুক্ত হবেন, কোনো সমস্যা নেই। ভিপি নূরদেরকে কি করেছে? ভিপি নূরেরা যখন বুঝতে পেরেছে যে সরকার তাদেরকে চালাইতে চায়, তখন তারা সরকারের এই ছদ্মবেশের জায়গা থেকে বের হওয়ার ট্রাই করছে। যখনই ট্রাই করছে তখনই দলটার মধ্যে ষড়যন্ত্র করে ভেঙে চুরে চুরমার করার জন্য তৈরি করে দিয়েছে। এখন ভাঙতে গিয়া সবাই কিন্তু মনে করে আমি আমি সঠিক তাই ভাঙলাম, আরেকজনে মনে করে আমি সঠিক তাই ভাঙলাম। আর যে নখ টাকায়, যার মূল প্ল্যান, সে চিন্তা করে তোরা যা করো কর, আমার উদ্দেশ্য তো সফল, তোদেরকে ভেঙে দিলাম। কেন ভেঙে দিচ্ছে? যেহেতু ভিপি নূর কথা শুনছে না, আওয়ামী লীগের নির্বাচনে যাচ্ছে না, তাই তাদের নিবন্ধনও দেয় নাই, দলটাকেও ভেঙে দিছে। এরপরে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না যে আপনারা যারা ভিপি নূরের বিরুদ্ধে তারা আমার কেউ শুভাকাঙ্ক্ষী না, তা না। আপনাদের ভুলের বিষয় না। এখানে গেম বোঝার মতো ক্যাপাসিটি তো আমাদের দেশে নাই। এই গেম চলছে বাংলাদেশে, সেই গেমের মধ্যে এখন তারা মানছে না, শেখ হাসিনার কথা শুনছে না, আওয়ামী লীগের পদঙ্ক অনুসরণ করছে না, তাই তাদেরকে জেলের মধ্যে নিচ্ছে, জুলুম করছে। এবং সেটাই ভিপি নূরের সাথে ইতিমধ্যেই ঘটেছে। গত 5 দিন রিমান্ডে নিয়ে তাকে লাথি মেরেছে, যৌনাঙ্গে আঘাত করেছে, শরীরে আঘাত করেছে, হাঁটতে পারে নাই। তাকে বলছে তোকে অনেক সময় দিছি কিন্তু তুই নির্বাচনে আসলি না কেন, তাই তোকে রাজনীতি শিখিয়ে দেব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অসভ্য। এই এই অসভ্য আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের সবাইকে রাজনৈতিক ইম্প্যাক্ট ফিল্ডের এখন পরিস্থিতি বুঝতে হবে। আমি বাংলাদেশের আরো যারা গ্রেপ্তার হয়েছেন সবার মুক্তি চাই। গতকালকেও বলেছি, তারেক সাহেব সহ এই মানে কি বলে ছাত্র শিবিরের নেতা, বিএনপির নেতা, এরপরে চরমনায়ের কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এখন আমি জানি না, যদি হয়ে থাকে হেফাজতের আলেম ওলামা, সবার মুক্তি চাই, ছাত্রদের মুক্তি চাই। কি আর কি আছে আপনাদের? না, ডিবি অফিসে খাবারের বিষয়টা আপনারা লিখেছেন। এটা 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 তো
আপনারা দেখেছেন যে এর আগে আরো অনেক নেতাকে এরকম, তারা এটা তাদের একটা ম্যাজিক, মানে তারা করে কি, এই ভিডিওটা তো নাহিদরা প্রচার করে নাই, কেউ দেখাতে পারবেন যে তাদের আইডি থেকে এটা প্রচার করছে যে আমরা আরামে ভাত খাচ্ছি? আমি বললাম না, অসহায় মানুষগুলো, যেই সাইদ বুকের রক্ত দিয়ে জীবন শেষ করেছে, আপনার কি মনে হয় সাইদের বাবা মা শেখ হাসিনাকে চুমা দেওয়ার জন্য বসে রয়েছে? সাইদের বাবা মা আপনার আমার চাইতে ঘৃণা বেশি প্রকাশ করছে শেখ হাসিনার জন্য, কারণ শেখ হাসিনার পুলিশই তো তাকে হত্যা করেছে। কিন্তু উপায় নাই, মিষ্টি খাওয়াই লাগবে, শেখ হাসিনা ডেকে খাওয়াবে। ওই ডিবি অফিসেও একই অবস্থা। আমার ভাইদের কোনো দোষ দিয়েন না, ওরা কেউ কিচ্ছু করে নাই। ওদেরকে ডেকে নিয়ে বলছে এখন ভাত খাবি ভাত খা, মাছ খাবি মাছ খা, ঘুমাবি ঘুমা, চিকিৎসা লাগবে চিকিৎসা, কিন্তু বাইরে হইতে পারবে। আরে বাপরে বাপ, কত বড় একটা মানে মানে একটা রাষ্ট্রীয় হোটেল বানিয়ে ফেলছে ওখানে। আমাদের এখন যে কাজ করতে হবে, আপনারা সবাই মিলে সারা বাংলাদেশে এই যত খুন হয়েছে, যত মানুষদেরকে ওরা হত্যা করেছে, এর তালিকা করুন। সুনির্দিষ্ট একটা তালিকা ছবি সহ বংশ সহ প্রচার করা যায় কিনা করুন, সুর দিয়ে তাদের মৃত্যুর ডেট সহ সেটা আমাদের করতে হবে। আমাদেরকে ইন্টেলেকচুয়াল গেম খেলতে হবে, আমাদেরকে বিদেশিদের কাছে এগুলো পাঠাতে হবে, আমাদেরকে বিশ্ব মোড়লদের কাছে বলতে হবে যে বাংলাদেশে এইভাবে শেখ হাসিনার অত্যাচার চলছে, জুলুম চলছে, এটা আমাদেরকে সবার কাছে বলে দিতে হবে। আমরা সবার কাছে যদি এটা বলতে পারি, তাহলে দেখবেন বাংলাদেশ অবশ্যই আমরা বিজয় অর্জন করব এবং ওদের পতন হবে। সমন্বয়করা যা বলছে সেটা সাজানো, এটা নিয়ে আর কি আছে, একটা শব্দ তাদের না, এটা দুই একদিনের মধ্যেই টের পাবেন। অতএব সমন্বয়কদের কথায় কেউ ফান্দে পাড়া দিবেন না। ওরা কি বলছে না বলছে এগুলা দেখার বিষয় নয়। এখন দেশ রক্ষার আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়বেন। জি, আপনাদের সবাইকে নামতে হবে, আপনাদের সবাইকে প্রচারণা চালাতে হবে। জি, এই যে একজন লোক আসছে, কি নাম, লজ্জা নাই নাকি, কার লজ্জা নাই, ওনার লজ্জা নাই, দেখেন তো ওনার একটু সাইজ করে দেন। হ্যাঁ, এরপরে আমাদের বাংলাদেশে যারাই যে বক্তব্য দেখ, এদের বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশে অন্য নেতারা আছে। আমি বললাম কি আজকের একটু আগে পরে শুনাইলাম যে আমাদের আর এক ভাই আব্দুল কাদের সম্ভবত, তিনি বলে গিয়েছেন কেউ না থাকলে আপনারা দায়িত্ব নিয়ে আন্দোলন চালাবেন। আর এখন কোনো কোটা সংস্কারের আন্দোলন নাই তো ভাই, এটাই আওয়ামী লীগের খেলা। আমরা এখন আন্দোলন করছি এক দফা শেখ হাসিনার পতন চাই। অতএব কোটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। ছাত্র জনতা যদি দেশপ্রেমিক হন, দেশের মানুষকে বাঁচাইতে চান, ইন্টারনেট ব্যবহার করতে চান, স্বাধীন মতো চলতে চান, আপনার ভিডিও আপনি বানাইতে চান, আপনার নাচ আপনি করতে চান, আপনার গান নিয়ে আপনি থাকতে চান, আপনার নামাজ নিয়ে আপনি থাকতে চান, আপনার ধর্ম নিয়ে আপনি থাকতে চান, এক বাক্যে যা ইচ্ছে তাই করতে চান, এইটা করতে হইলে আপনার নির্বাচিত সরকার লাগবে। অবৈধ সে করতে দিবে না, তার স্বার্থে আপনাকে করতে দিবে না। সে কারণে আপনাকে এই কাজ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে, এটা এখন লাশের নগরী, এটা নতুন কিছু নয়। গত 16-17 বছর পর্যন্ত বহুত মানুষের রক্ত ঝরিয়েছে, বহুত মানুষকে ফাঁসির কাস্টে নিয়েছে, বহুত মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে, বহুত মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে, বাবা মায়ের চোখের সামনে গুলি করেছে। অতএব এটা একটা আর দুইটা দেখলে হবে না। জি, বাংলাদেশের আকাশে বাতাসে এখন কাঁচা রক্তের গন্ধ, এই রক্তের গন্ধ এখনো শুকায় নাই। ওরা চেষ্টা করেছে সময় টিভিকে সাথে নিয়ে যে এই রক্তের গন্ধ মুছে ফেলবে, এবং 7 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত ইন্টারনেট বিহীন। এর অর্থ হচ্ছে এগুলোকে ওরা এভাবেই গুম করেছে। আগে কোরবানি হলে গরুর গোস্তের গন্ধ থাকতো, এখন ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে মানুষের পচা লাশের গন্ধ সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আল্লাহর কাছে বলতে হবে আমাদের হাতে আর কিছু নেই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা চালিয়ে যাব, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু এই ফেসিবাদের কবল থেকে মুক্তির জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে দোয়া করতে হবে। প্রিয় বন্ধুরা, লাইভটা শেয়ার করেন, আর সাবস্ক্রাইব এখন আপনি করবেন, এবং আপনি আরো 5 জন করাইবেন, এই কমেন্টস এখন করেন।
যে হ্যাঁ আমি আরো 5 জন, মিনিমাম 5 জন, উপরে 100 200 500 লেখেন। ভালোবাসা যদি দিতে চান, ভালোবাসা যদি নিতে চান, আমাদের এই ভয়েসগুলো জাতির কাছে পৌঁছানোর জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। অতএব আপনারা জানেন ফেসবুকে বন্ধ, গত 1 বছর পর্যন্ত আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন না। আমি অনেক কষ্ট করে এই চ্যানেল আবার এই ইউটিউবে এসেছি। ইউটিউবে দাঁড়ানো অনেক কঠিন, আপনারা জানেন। ফেসবুকে দ্রুত যত সময় আমাকে পেয়েছেন, এখানে একটু সময় লাগতেছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা চাইলে এটা এই ফেসবুকের যত ফলোয়ার সবাইকে ডেকে নিয়ে আসতে পারবেন। আপনারা সবাই টার্গেট নেন আজকে রাতে যে আমি আর যা যা করি আর না করি, অন্তত আমি একটা যুদ্ধে অংশগ্রহণ হিসাবে ফয়জুল ভাইয়ের এই চ্যানেল আমরা মিনিমাম 50 জনের কাছে পৌঁছে দিয়ে রাতে ঘুমাবো, তার আগে ঘুমাবো না। সাবস্ক্রাইব করাইয়া নিশ্চিত হয়ে তারপরে ঘুমাবেন। এই দাওয়াতটা আপনাদেরকে বারবার দিচ্ছি এজন্য, কারণ আপনারাই আমার শক্তি, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারাই দেশের পরিবর্তন করবেন। অতএব আপনি যদি না করেন তাহলে কে করবে? আমার অনেক ভাইরা আমাকে পায় না, আমার তো সম্ভব না। আমি তো আপনার কাছে গিয়ে গিয়ে বক্তব্য দিতে পারছি না। আমি এই বক্তব্য দেওয়ার জন্যই বেঁচে থাকতে চাই শুধু, কারণ মানুষকে মুক্তির জন্য আপনাকে আমার কথা শোনাতেই হবে। অতএব আমার জন্য দোয়া করবেন, আমার হায়াতের জন্য দোয়া করবেন, আপনাদের হায়াতের জন্য দোয়া করি, এবং আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করতে হবে। আমরা একে অপরের শেয়ারিং সেশন করব। আমরা একে অপরের সাথে এই যে একটা ইন্টারাকশন হচ্ছে আপনার সাথে আমার, এইটা আমাদের অব্যাহত রাখতে হবে। আর যারা এখানে মনে করেন ধান্দাবাদ যারা আসছেন আওয়ামী লীগের, আপনাদেরকে আমার লাগবে না। আপনাদের সাবস্ক্রাইবগুলা আল্লাহর রাস্তে এখান থেকে কাটতে বের হয়ে যান, তাইলে আমি খুশি। আপনি গেলে আর উল্টো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। বের হন, আমার এই সাবস্ক্রাইব লাগবে না। আমার দেশপ্রেমিক সাবস্ক্রাইব লাগবে, সেটা সংখ্যায় 2 জন হইলে ওই 2 জন। আমার এই ভুয়া, দুষ্ট, অগণতান্ত্রিক, মানুষ হত্যাকারী, বাংলাদেশের স্বাধীনতা বিবর্জিত, ধর্মবিদ্বেষী এই সকল ষড়যন্ত্রবাদী কোনো সাবস্ক্রাইবার এখানে থাকলেও বের হয়ে যান, আল্লাহর রাস্তে বের হয়ে যান। আপনারা থাকবেন না, লজ্জা শরম থাকলে বের হয়ে যান। সবাই সবার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, আপনাদের আর কোনো যেহেতু কথা আজকে অনেক বলেছি, আবার ইনশাল্লাহ অন্য সময় আরেকদিন কথা বলবো। জি ইনশাল্লাহ, ইসলাম বাঁচাতে, দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে আমাদের সবাইকে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি। হ্যাঁ, একটা পয়েন্ট আসছে, এটা একটু বলে শেষ করছি। শেখ হাসিনার জেল 10 বছর কোটি টাকার জন্য, আর খালেদা জিয়ার জেল কোটি টাকার জন্য। তাহলে শেখ হাসিনার আপনার জেল তার চাকরের, শুধু খালি শেখ হাসিনার চাকরের 400 কোটি টাকার জন্য শেখ হাসিনার জেল হওয়া উচিত। মানে কেয়ামত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত যদি কারো সুযোগ থাকে তার জেল হওয়া উচিত। কারণ এত মিথ্যাবাদী একজন চাকরের যদি 400 কোটি টাকা হয়, হেলিকপ্টার ছাড়া না চলে, তাহলে আপনি মনে কি করেন যে বাংলাদেশের বাকিদের অবস্থা কি দাঁড়িয়েছে এবং শেখ হাসিনার সম্পদের পরিমাণ কি? আমি এটা নিয়ে ইনশাল্লাহ ভিন্ন সময় কথা বলবো। শেখ পরিবারের সমস্ত ধন সম্পদের যে দাম, এখন বাংলাদেশের সমগ্র বাংলাদেশটার সেই মূল্য নাই, কারণ সব খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। অতএব তাদের শাস্তি অবশ্যই হবে। আর শেখ হাসিনার শাস্তি আমি দুর্নীতির দায়ে হওয়ার পক্ষে না, কারণ ওইটা তো সাময়িক শাস্তি। আমি তার এই যে মানবতা বিরোধী অপরাধ করছে, মানুষগুলো মেরেছে, এই মানুষ মারার শাস্তি হিসাবে শেখ হাসিনার শাস্তি দেখতে চাই। মানুষ মারার জন্য শেখ হাসিনার পতন আমি দেখতে চাই। আপনারা চান এই যে মানুষ মেরেছে সেই কারণে শেখ হাসিনার বিচার চান? কারণ এই দেশে মানবতা বিরোধী সাজিয়ে সাইদি, নিজামী, কাদের মোল্লা, আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী, বিভিন্ন ব্যক্তিকে ওরা ফাঁসি দিয়েছে না? তাহলে আজকে যে শেখ হাসিনা খুন করাচ্ছে, হুকুম দিয়ে দিয়ে মানুষকে গুম করাচ্ছে, তাতে কি শেখ হাসিনার ফাঁসি হবে না? এর চেয়ে বেশি কিছু থাকলে তাও হবে। আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। আমাদের দায়িত্ব থাকবে আমরা তার এই অপরাধ জাতির কাছে তুলে ধরব। দেশবাসীর জন্য, ছাত্রছাত্রীর জন্য এক ভাই বলেছেন, মহিন ভাই বলেছেন আন্দোলন করার বিষয়ে কিছু বলেন। আমি শুরু থেকে বলছি আই এম ভেরি টায়ার্ড। আমি আবারও বলছি, দেশ রক্ষা করতে এখন এই দেশটাকে
কেউ আর বিএনপির ভাববেন না, এটা আল্লাহর রাস্তে অনুরোধ। আমি জানি তো কার কি অবস্থা। জামাতের ভাববেন না। দেশটা এখন সময়ের ভিতরে সবাইকে ভাবাই দেন, বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলে দেন। যেমন আমার ফর এক্সাম্পল, আপনার এইখানে অনেক ভাই বোন আছেন যারা আপনি দৈনিক 5টা গান আপলোড করতেন। কোনোদিন কোনো মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন, হুজুর এর কারণে আপনার সিনেমা দেখা বন্ধ হয়েছে বলেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, তারে এদেশে কেউ পিটাইছে বলেন? কোনো গান, নায়ক নায়িকার আন্দোলন, কোনো কিছু বন্ধ হয়েছে বলেন? হয় নাই। কিন্তু একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই সব বন্ধ হয়েছে। কেন হয়েছে? ওনার ক্ষমতায় থাকতে হইবে, ইউটিউব বন্ধ করে দাও, ফেসবুক বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, এই হইল যার কাজ। তাহলে আপনার এই দেশ নিরাপদ না আওয়ামী লীগের কাছে? এই দেশ নিরাপদ না হাসিনার কাছে? অতএব সবাইকে জাগতে হবে। এই জায়গায় ধর্মটার মতো পরের কথা। আরে আমার সামাজিক মূল্যবোধই তো কেউ দিচ্ছে না, ও আমাকে বেঁচে থাকতে দিচ্ছে না, আমাকে আমার কথা বলতে দিচ্ছে না। প্রতিদিন আপনি দেখতেন প্রত্যেকটা ফেসবুকে ঢুকলে আপনার প্রতিদিন কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরপরে কি বলে ওটাকে, যারা মানে মানুষের কাছে পরিচিত ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, ইনফ্লুয়েন্সিয়াল বক্তব্য যারা দেয়, এই তাদেরকে, এরপরে আপনার হচ্ছে কি বলে এটাকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টিকটক থেকে শুরু করে 10 দিনে মনে হচ্ছে কবর হয়ে গেছে, কেউ নাই। তার মানে কি? আপনার অধিকার ক্ষুণ্ণ করে ফেলেছে। এখন আপনি এই আদর্শের না, কিন্তু যেই লোকটা এই আদর্শ পালন করে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। সেজন্য আমাদের সবাইকে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, জাতিকে বুঝাতে হবে যে হাসিনার হাত থেকে মুক্ত হও, তাইলে আমি হুজুরও ভালো থাকবো, তুমিও ভালো থাকবা, আমি ইসলাম ধর্মের লোকও ভালো থাকবো, হিন্দুও ভালো থাকবা, এক বাক্যে আমরা সবাই মিলে ভালো থাকবো। আর যারা ওই শেখ হাসিনার কথা মতো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকেও সাবধান হতে হবে। সর্বোপরি যে কথাটা বলে বক্তব্য শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছে, এটাই এখন সত্য হবে, এটাই এখন পূর্ণ হবে, এটাই এখন বাস্তবতা হবে যে বাংলাদেশ শ্রীলঙ্কা, গণভবন শ্রীলঙ্কা হতে চলেছিল, কারফিউ জারি করে এটা বন্ধ করেছে। ইনশাআল্লাহ গণভবন শ্রীলঙ্কাই হবে এবং আপনারা সেজন্য প্রস্তুতি নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কোনো কথাবার্তা আচরণে কষ্ট পেলে মাফ করবেন, ক্ষমা করবেন। আবারও বলছি, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে DrFAYZUL স্পেস দিয়ে HUQ, এই যেটা থেকে আপনি এখন টকশো দেখছেন, আমার লাইভ দেখছেন, এটাই আপনার আমার চ্যানেল ইউটিউবে, এখানে সাবস্ক্রাইব করবেন। আর যাদের অনেক বেশি আবেগ আমার জন্য, অনেক বেশি ভালোবাসেন, আসলেই মন থেকে ভালোবাসেন, তারা অন্তত আপনার পরিচিত 100, 200, 500 মানুষের কাছে পৌঁছে দিয়ে দ্রুত তাদেরকে ঢুকাবেন এখানে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আর্জেন্ট বিষয় থাকলে, সেটা রাত হোক, দিন হোক, সকাল হোক, দুপুর হোক, আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। আর যে সকল ভিডিও আমি দেই মাঝে মাঝে, এগুলো আপনারা শেয়ার করে, কমেন্টস করে পাশে থাকবেন। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।